আমাদের যেটাতে আসছি, সবাই আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু ক্লাসে কোনো রকম অযথা তোমরা কোনো রকম মানে আজে বাজে প্রশ্ন আমাকে করবে না। পড়া রিলেটেড কোনো প্রশ্ন বা সাবজেক্ট বা টপিক রিলেটেড কোনো প্রশ্ন করবে, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো, অবশ্যই করে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের যেটা মেন ব্যাপার হচ্ছে যে এক্সামের আমাদের কি জানি যে কি কি পার্ট আছে। ফার্স্ট হচ্ছে পার্টটা আমি তোমাদের একটু, হ্যাঁ, এই যে কোয়েশ্চেন আমাদের হবে কিরকম হবে, এমসিকিউ হবে, রাইট? এমসিকিউ টাইপ হবে কোয়েশ্চেনটা। টোটাল মার্কস কত হচ্ছে আমাদের? টোটাল মার্কস কত হবে আমাদের? টোটাল মার্কস হচ্ছে আমাদের 200। এই যে 200 থাকছে, এই 200 এর মধ্যে কিন্তু আমরা ভাগ পেয়ে যাচ্ছি, যার মধ্যে একটা মেন ভাগ হচ্ছে আমাদের 150। 150 যেটা থাকছে আমাদের জেনারেল নলেজ, রাইট? এছাড়া থাকছে আমাদের কি না, অ্যারিথমেটিক থাকছে, তোমরা জানো। তো এই যে জিকে বা জেনারেল নলেজ আছে, এর মধ্যে তোমরা কিন্তু আমার যে বাকি পার্টগুলো, জেনারেল সায়েন্স পার্টটা আসছে। তো অনেকেরই মনে হয় যে জেনারেল সায়েন্স জিনিসটা কি, জেনারেল সায়েন্স এখানে কাদের কাদের, কারা কারা সায়েন্স সাবজেক্টটা ছিল বা তোমরা করেছো জানি না আমি সেটা। তো জেনারেল সায়েন্স যাদের ছিল, আমরা জানি যে পড়ে এসছি আমরা, গুড ইভিনিং সবাইকে যারা পড়ে এসছি, তারা জানি যে আমাদের একটু একটু ভুলে গেছি, কিছু কিছু কারো কারো মনে আছে। তো আমাদের পুরো পরীক্ষাটা হচ্ছে কিসের ওপর ডিপেন্ড করছে, যে কতটা আমরা অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করতে পারছি কোনো এক্সামে, রাইট? সেটার জন্য। তো জেনারেল সায়েন্সটা 3 রকম আছে ভাগ, সব এক্সামেই থাকে, এখানেও তার ব্যতিক্রম নেই। কি কি? একটা হচ্ছে আমাদের ফিজিক্স, একটা হচ্ছে আমাদের বায়োলজি, এবং আর একটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি। ঠিক আছে? ফিজিক্স, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। তাহলে এই যে 150 মার্কসের মধ্যে জেনারেল নলেজ আছে, এই জেনারেল নলেজের মধ্যে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, রাইট? অনেকগুলো আছে, যেমন হিস্ট্রি আছে, তোমার জেনারেল সায়েন্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সবকিছু আছে। তাহলে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমরা কেন পড়বো জেনারেল সায়েন্স? কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো এবারে যে যাদের, যারা তোমরা আহ অনেকেই নিশ্চয়ই পরীক্ষা দিচ্ছ, যারা ডাব্লিউবিসিএস এর প্রিলির কোয়েশ্চেন দেখেছো তোমরা, একদম সোজা প্রশ্ন জলবৎ তরলং কিন্তু এখন আর আসছে না, তাই না? একটু ট্রিকি কোয়েশ্চেন আসছে, যেটা কিন্তু একটু মাথা খাটিয়ে উত্তর দিতে হবে। তো এই যে আমাদের যে এই যে টোটাল 200 মার্কস, যেটা আমাদের আনসার করতে হবে কততে, তোমার 1 and 1.5, 1.5 ঘন্টায় উত্তর করতে হবে। তো এই উত্তরের জন্য আমাদের কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়ে বসতে হবে। যদি আমরা ফিজিক্সটা দেখি, একটু সিলেবাসটা ভালো করে দেখে নেব। সাধারণ বিজ্ঞানে যদি ফিজিক্সটা দেখি আমরা, কি কি চ্যাপ্টার আছে দেখো। ফিজিক্স, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। ওকে। তো ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রির মধ্যে বায়োলজির যে পার্টটা আছে সেটা অনেকটা বড়। অনেকটা বড় মানে সেটা তো তোমাকে, আমাদেরকে অনেক বেশি চ্যাপ্টার আছে, অনেক বেশি চ্যাপ্টার পড়তে হয়। যেমন ধরো বায়োলজির যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো যদি আমি তোমাদেরকে এখন বলি, একটা হচ্ছে তার সেল মানে কোষ। খালি জয়েন আর লিভ হলে খুব অসুবিধা হয়। কোষ। 2 নম্বর হচ্ছে কোষ চক্র। কোষ চক্র বা যাকে আমরা বলছি সেল সাইকেল অ্যান্ড বা এবং সেল ডিভিশন। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন মানে কোষ চক্র এবং কোষ বিভাজন। এই পার্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের। আচ্ছা, এছাড়া আসছে তোমার এরপরে কোষ থেকে প্রচুর প্রশ্ন আসে। এখন কোষ থেকে কিরকম প্রশ্ন আসে দেখো। প্রথম হচ্ছে যে যে কোনো পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে পার্ট থেকে একটা আসে ইনভেন্টার বা আবিষ্কারক কে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আবিষ্কারক।
আবিষ্কারক, এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ধরো কোষ প্রথম কে আবিষ্কার করেছিল, বা নিউক্লিয়াস প্রথম কে আবিষ্কার করেছিল। তারপর তোমার কেমিস্ট্রির ধরনের বলতে পারে যে অক্সিজেনের প্রথম আবিষ্কর্তা কে। তারপরে তো পিরিয়ডিক টেবিলের কে প্রথম আবিষ্কারক, এরকম প্রশ্ন করে। এই আবিষ্কারকে আর একটা অপশন এভাবে করে জনক বা ফাদার অফ কেমিস্ট্রি, ফাদার অফ জুলজি, ফাদার অফ বটানি, এরকম প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে নাম, স্পেসিফিক কোনো একটা জিনিসকে কি বলা যেতে পারে। যেমন ধরো একটা হচ্ছে আমাদের বলি কোষের শক্তিঘর, কে আমাকে বলবে যে কোষের শক্তিঘর কাকে বলে? ভীষণ সোজা একটা প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? নিশ্চয়ই ইংলিশটা বলবো আমি, পাওয়ার হাউস অফ সেল, অবশ্যই পাওয়ার হাউস অফ সেল, একদম ঠিক, মাইটোকন্ড্রিয়া। এর সঙ্গে লিঙ্কড একটা প্রশ্ন আছে আমাদের, এনার্জি কারেন্সি কাকে বলে? সেটাও বলে দাও, এনার্জি কারেন্সি। ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া এনার্জি কারেন্সি এটিপি, এক্স্যাক্টলি এটিপি এনার্জি কারেন্সি বলছি। তাহলে এটা যেমন তোমার প্রশ্ন এলো, তাহলে বায়োলজি থেকে তোমার এনার্জি কারেন্সি এলো। এবার আর একটা হয় যে তোমরা কেমিস্ট্রি থেকে দেখো, আমি পাশাপাশি তোমাদেরকে কিরকম মজার ব্যাপারটা, এটা হলো আমাদের বায়োলজির, আমি এখানে বায়োলজি সম্পর্কে কি কিরকম প্রশ্ন আসে তোমাদের একটু ডিসকাস করছি, ঠিক আছে? সব রকম পরীক্ষাতেই কিন্তু তোমাদের এটা লাগবে, এই পরীক্ষা তো বটেই। কেমিস্ট্রি তুমি যদি দেখো আবার অন দা আদার হ্যান্ড, কেমিস্ট্রিও তোমার আবিষ্কারক বা ইনভেন্টার বা ডিসকভারার থেকে প্রশ্ন আসে। সেকেন্ড এটা আসে, ধরো এই যে কেমিস্ট্রি যে কারেন্সি আমি বললাম, কেউ বলতে পারবে যে কয়েনেজ মেটাল কাকে বলে? কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু, একদম ভেরি গুড, মুদ্রা ধাতু। পিরিয়ডিক টেবিলে মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল গুলো কোন গ্রুপের আন্ডারে পড়ছে? কপার, সিলভার অ্যান্ড তোমার গোল্ড। কারণ হচ্ছে যে এগুলো থেকে আগেকার দিনে কি তৈরি হতো? মুদ্রা তৈরি হতো, তাই জন্য এদেরকে বলা হচ্ছে কপার, কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু। ঠিক আছে, তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের আমি একটা একটা করে ডিসকাস করছি। তাহলে কোষের শক্তিকর, পাওয়ার হাউস অফ সেল বললাম। আচ্ছা, আর একটা বলে যেমন হচ্ছে তোমার সুইসাইডিয়াল ব্যাগ, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? আচ্ছা, তোমার তোমার আরেকটা প্রশ্ন করে যে কে কি সিক্রেট করছে, যেমন যেমন আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অফ সেল, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অফ সেল বলে ফেলো। লাইসোজোম হচ্ছে সুইসাইডিয়াল ব্যাগ, একদম ঠিক কথা। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অফ সেল কাকে বলছি? তার মানে কার্বোহাইড্রেট ক্ষরণ করে যে সিক্রেট করছে যে, নো ইটস নট লাইসোজোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অফ সেল বলা হচ্ছে আমাদের অফ সেল বলছি আমি। সেল একটা অর্গান, মানে একটা অর্গান কিন্তু নয়, ঠিক আছে? তো সেল বলা হচ্ছে গলগি বডিকে। তো এই রকম প্রশ্ন আসে যে এক মানে তোমার সিনোনিমস বা কাকে কি বলা হচ্ছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, 2 নম্বর সিক্রেশন, কোন গ্রন্থি কি খরিত হচ্ছে, এসব তো আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাদের কোষের কিছু বললাম। 3 নম্বর হচ্ছে ধরে নাও আরো যেগুলো তোমাদের আমাদের প্রশ্নের যে ব্যাপারগুলো, গলগি বডি, হ্যাঁ একদমই ঠিক, গলগি বডি। কি কি বই পড়তে হবে? বই দেখো, প্রথম হচ্ছে যে বই তোমরা যে যে বইগুলো পড়বে প্রথম, আমি বলবো যদি যারা তোমরা ইংলিশ মিডিয়াম যদি কেউ হও, তাহলে এনসিআরটিটা ভালো করে পড়ো। এনসিআরটি ইজ ভেরি গুড, এনসিআরটিটা ভালো করে পড়ো। এনসিআরটিতে তুমি সব রকম পেয়ে যাবে মোটামুটি। কিন্তু যেটা হচ্ছে যে তোমাকে বই পড়ার জন্য, আমাকে অনেকে প্রশ্ন করে ম্যাম আপনার নোটস পড়লে কি সমস্ত হয়ে যাবে? আমি বলি ভাই না, আমি তো দেখো তোমাদেরকে কমপ্লেনের মতো গুলে খাইয়ে দিতে পারবো না। আমি তোমাদেরকে ইনফরমেশন দেব, বোঝাবো জিনিসটা, কিন্তু তোমাদেরকে নিজেদের পড়তে হবে, রাইট? তো ইংলিশ মিডিয়ামের জন্য এনসিআরটিটা খুব ভালো, খুঁটিয়ে পড়বে এনসিআরটি। এনসিআরটির পর তারপর যদি তোমাদের যদি ইচ্ছা করে তোমরা লুসেন্ট পড়ো, লুসেন্ট পড়ো। ম্যাথ বুক ম্যাথ স্যার বলবেন, ম্যাথ বুক ম্যাথ স্যার বলবেন, আমি সায়েন্সের পার্টটা বলবো, ঠিক আছে?
এনসিইআরটি পর লুসেন্ট পড়ো। তাছাড়া আরো অনেক বই আছে, যখন আমরা ক্লাস করব তখন তখন আমরা বলবো। এনসিইআরটি ক্লাস 9-10, 9-10। প্রাইভেটে জব করি, আমাদের ব্যাপারে একটু বলুন কি করে প্রিপারেশন নেবো। আচ্ছা দেখো, আমি এটা বিশ্বাস করি যে শুধু পড়াশোনা নিয়ে থাকে যারা, তাদের তো তারা তো এটা নিশ্চয়ই এম নিয়ে কাজ করছো তোমরা, কিন্তু যারা পাশে চাকরি করছো বা প্রাইভেট জব করছো, তারা যখন পড়াশোনা করো তখন কিন্তু পড়াশোনাটা আরো বেশি ভালো হয়। হ্যাঁ, অনেক শর্ট আছে, অবশ্যই ডিটেলিং পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যে তোমরা ইউটিউবেও প্রচুর চ্যানেল আছে, বা তোমরা কোনো এই এই যে ফাঁকটা বলেছো যে কোথায় ম্যাম পুরোটা পাচ্ছি না, এইখানেই কিন্তু এই যে ধরো না আমাদের ইনস্টিটিউট বলো, এই ইনস্টিটিউট গুলো তোমাদের কাছে দরকারটা কোথায়, যে ফাঁকটা বোঝাবার জন্য। এই যে ফাঁকটা বোঝাবার জন্য আজকে তুমি যখন ধরো লুসেন্টে পড়ছো যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অফ সেল কে বলছে গলগি বডি, কেন বলছে, বা অনেক সময় বলা হয় যে তোমার কার্বোহাইড্রেট পাথওয়ে বা সাইটোপ্লাজমিক পাথওয়ে কাকে বলা হচ্ছে। তো এই যে জিনিসগুলো, যে কিছু কিছু তোমাকে টার্মস ওরা বলে দেয় বা জিনিসটাকে এক্সপ্লেন করে না যে কেন বলছে, যে কেন বলছে। তো এই জায়গাটার জন্য আমরা তখন তোমাকে কি করি, আমি ধরো সায়েন্সের ক্ষেত্রে বলো, ওনারা বলো, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য তোমার দরকার, রাইট। এই গ্যাপটা ফুলফিল করার জন্যই কিন্তু তোমাদের দরকার যে একটু কারো হেল্প নেওয়ার জন্য। এবার হেল্পটা তুমি যদি নিজে করো, নিজে নিজেকে করো, নিজে নিজে পড়ো, ভেরি গুড, ওর থেকে ভালো কিচ্ছু নেই, ওটা বেস্ট। কিন্তু এই যে যারা তোমরা বলছো যে আমি চাকরি করি, তাদের সময়টা কিন্তু, সময়টা তো আমাদের 24 আওয়ার না, 24 আওয়ার সময়। ধরে নাও এই 24 আওয়ারের মধ্যে তোমাকে অফিস যেতে হচ্ছে 9টায়, আমি একটা অ্যাভারেজ বলছি, বাড়ি ফিরছো 5টা, তাহলে তো তোমার অনেকটা সময় চলে গেল। ফ্রেশ হয়ে তুমি পড়তে বসলে 6টা, খুব টাইট শিডিউল বলছি, 6টাতে তুমি পড়তে বসলে, এই 6টা থেকে তোমাকে 12টা অবধি তুমি যদি পড়ো, বেশি রাত অবধি পড়লে তুমি পরের দিন অফিস করতে পারবে না। এই সময়ের জন্য মধ্যে তোমাকে কি করতে হবে, ব্যাপারটাকে রুটিন করে জিস্ট করতে হবে, তাই না? রুটিন করে জিস্ট করে তুমি প্রথমে নিজের বইটা পড়ো, প্রথম পড়বে বুক। আমি সব সময় বলি সবাইকে, বইটা সবসময় ইম্পর্টেন্ট। যারা বাংলা মিডিয়াম আছো তারা ক্লাস 9-10, 9-10-এর যে তোমাদের যে মধ্য মানে যে আমাদের বাংলা বই পরিষ্কার, যে স্কুলের যে 9-10-এর বই, সেটা পড়ো আগে। তুমি সেটা আগে ভালো করে পড়ো, তুমি অনেক পরীক্ষার প্রশ্ন উত্তর দিতে পারবে। আগে ক্লাস 9-10, আগে 9-10-এর বইটা পড়ো যারা বাংলা মিডিয়াম আছো। যদি ভালো করে পড়া হয়ে গিয়ে থাকে, তারপর তুমি এসো অন্য বইতে, নেক্সট বইতে, তারপর তুমি নেক্সট বইতে আসো, তারপর তুমি লুসেন্ট পড়ো, যাদের কাছে লুসেন্ট অনেক পড়া হয়ে গেছে, ভেরি গুড। তারপর তোমরা আসো হচ্ছে পরে আরো বইয়ের নাম তোমাদেরকে আমি বলে দেবো। এখন তোমাদের অ্যারিহ্যান্টের যে বইটা আছে, অ্যারিহ্যান্টের বই আছে, পড়ো। তার সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। শোনো, যেদিন থেকে বই পড়া শুরু করবে সেদিন থেকে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করবে, কারণ তুমি দেখবে, আমিও যখন তোমাদেরকে ক্লাস করাবো দেখবে যে তোমরা হয়তো এই এই জিনিসগুলো পড়ালাম আর এমসিকিউ তে ম্যাম অন্য অন্য প্রশ্ন করেছে। আমি নিজে যা পড়িয়েছি তার থেকে এমসিকিউ তে কিন্তু কোয়েশ্চেনটা করি না। কেন করি না? না, এমসিকিউ তে যে তুমি উত্তরটা পাবে না, সেই উত্তরটাও তুমি নতুন করে শিখছো, নতুন করে উত্তরটাও কিন্তু শিখছো। আজকেও আমি এমসিকিউ রেখেছি, এমসিকিউ তো তোমরা দেখতে পাবে, আমি কিছু এমসিকিউ তোমাদের জন্য চ্যাপ্টার স্পেসিফিক রেখেছি, একটু হার্ড এমসিকিউ রেখেছি, মানে আই থিঙ্ক তোমাদের একটু, তোমরা হার্ড পড়াশোনা ডিজার্ভ করো, রাইট? আচ্ছা, নেক্সট কি? হ্যাঁ, আমি আমি ডেসক্রিপটিভ বইই বলছি। ডেসক্রিপটিভ পড়ো ভাই, ডেসক্রিপটিভ না পড়লে হবে না, ডেসক্রিপটিভ পড়তে হবে। যারা বিসিএস এর ডেসক্রিপটিভ ভেবে মানে মেন্স ভেবে পড়েছে, তারা কিন্তু ক্র্যাক করবে। তুমি যদি এটা ছোট মানে ওই করে ক্র্যাক করো, তুমি ভাবে মানে তো মানে আমি বলতে খারাপ লাগছে, খুব হার্ড ওয়েতে বলছি, তাহলে হবে না। তোমাকে মেন্স এর জন্য পড়লে তুমি প্রিলি ক্র্যাক করবে, সেরকমই ব্যাপারটা। মানে ডেসক্রিপটিভ পড়ো, তবে তুমি ক্র্যাক করবে, কারণ এখন প্রশ্ন কিন্তু ভীষণ খাঁজ থেকে আসছে, খোঁজ মানে মানে ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন চলে আসছে, তাই না? আমাদের কি ফ্রিতে পড়ানো হবে? আমরা কিছুটা তোমাদেরকে ইউটিউবে ফ্রি একটা দুটো ক্লাস হয়তো হবে, কিন্তু তারপর তোমাদেরকে স্যার তোমাদেরকে ব্যাপারে ডিটেলসে বলতে পারবেন। হ্যাঁ,
স্যার তোমাদের ডিটেলসে বলবেন। আচ্ছা নেক্সট কি দেখো, তাহলে কোষ চক্র, সেল ডিভিশন এগুলো থাকছে। আমি আমার সায়েন্সের বুকটা বলছি, আমি আমার ক্ষেত্রে আমি তোমাদের সায়েন্সের যে বইটা সেটা বলছি, অন্য বই তো বলছি না, আমি সায়েন্সের বুকটা বলছি, ঠিক আছে? অন্য বইয়ের কথা আমি বলতে পারবো না, আমি তো যেটা আমার টপিক সেটা তোমাদেরকে আমি শুধু বলতে পারবো। এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা আচ্ছা, কোষ চক্র, সেল ডিভিশন হলো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের দেখো ডিএনএ ক্রোমোজোম। আমি একটু বলে দিই চট করে। ডিএনএ ক্রোমোসোম থেকেও প্রচুর প্রশ্ন আসে। ডিএনএ, যেমন ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার কে প্রথম আবিষ্কার করেছিলেন, তোমার ওয়ালস, তারপরে তোমার ডিএনএ এর যে এই যে পিউরিন, ডিএনএ যে নাইট্রোজেন বেস, পিউরিন পিরিমিডিন বেস কার মধ্যে পড়ে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে তফাৎ, আরএনএ এর মধ্যে কি আছে যেটা ডিএনএ এর মধ্যে নেই, ইউরাসিল বলে একটা নাইট্রোজেন বেস আছে যেটা আরএনএ এর মধ্যে আছে কিন্তু ডিএনএ এর মধ্যে নেই। সেখান থেকে প্রশ্ন আসে অনেক সময় যে কোনটা তফাৎ, আমাদের কি কি আসতে পারে। ধরো ডিএনএ এর হচ্ছে তোমার ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সরি, ডিএনএ যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার মানে দ্বিতন্ত্রী, ওদের মধ্যে এরকম সিঁড়ির ধাপের মতন কিন্তু নাইট্রোজেন যে বেস গুলো থাকে, পিউরিন পিরিমিডিন যেগুলোকে আমরা বলি, কিন্তু নাইট্রোজেনের কিন্তু সিঙ্গেল হেলিক্যাল স্ট্রাকচার, মানে একটা মতন অংশ, এটাকে আমাদের আরএনএ, দ্যাট ইজ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কি কি দিয়ে তৈরি, সুগার যেটা একটা বেস থাকে, ফসফেট থাকে, আর তার সঙ্গে নাইট্রোজেন বেস থাকে, এটা দিয়ে কিন্তু আমাদের তৈরি হচ্ছে ডিএনএ। এছাড়া ক্রোমোজোম, ক্রোমোজোমের তো প্রচুর প্রশ্ন আছে যে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোমের যে তোমার ক্রোমাটিন, তোমার ক্রোমোমিয়ার কাকে বলছে এখানে। আচ্ছা ক্রোমোজোম থেকে খুব ইম্পর্টেন্ট অনেক সময় প্রশ্ন আসে যে জায়েন্ট ক্রোমোজোম কাকে বলে। কেউ আমাকে জায়েন্ট ক্রোমোজোমের নাম বলতে পারবে, কাকে কাকে জায়েন্ট ক্রোমোজোম বলে? দেখি তো কে বলবে আমাকে। লাইসোজোম নয়, আমি জায়েন্ট ক্রোমোজোম বলেছি। জায়েন্ট ক্রোমোজোম, জায়েন্ট ক্রোমোজোম হচ্ছে যখন ক্রোমোজোমের সাইজটা বড় হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের দুটো ক্রোমোজোম এরকম আছে যাদের সাইজ বড় হয়ে যায়। জায়ান্ট ক্রোমোজোম কি, একটা হচ্ছে আমাদের ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম আর একটা হচ্ছে বটল ব্রাশ। আচ্ছা বটল ব্রাশটা অনেকটা তুমি ঠিক বলেছো, ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের পলিটিন ক্রোমোজোম। পলিটিন ক্রোমোজোম অ্যান্ড ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, ঠিক একদম। ল্যাম্প্রাস ক্রোমোজোম এবং পলিটিন ক্রোমোজোম কাদের বডিতে পাওয়া যায়? দুটোই জায়ান্ট ক্রোমোজোম, তো দুটোর মধ্যে কোনটা বেশি বড়? সব জায়ান্ট ক্রোমোজোম বললে আমরা কাকে বলবো, ল্যাম্প্রাস না পলিটিন? এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা তারপর কি আছে তোমার দেখো, আচ্ছা আর কি থাকতে পারে, 4 নম্বর একটা বলছি, যেটা হচ্ছে বংশগতি। বংশগতিতে আমাদের যেটা পড়ার সেটা হচ্ছে, আমি জাস্ট একটু করে ছুঁয়ে ছুঁয়ে তোমাদের যাচ্ছি। মেন্ডেল, উনি তো আমাদের সমস্ত জুড়ে রয়েছেন, মেন্ডেল। মেন্ডেল বংশগতিতে রয়েছে মেন্ডেল, কেমিস্ট্রিতে রয়েছে মেন্ডেলিভ, দুটো কিন্তু ডিফারেন্ট। মেন্ডেলিভ, মেন্ডেলের দু রকম জনন আছে, একটা হচ্ছে আমাদের এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, আর একটা হচ্ছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এক সংকর জনন, বহু দ্বিসংকর জনন, যেখান থেকে পড়ার আমাদের টপিক হচ্ছে জিনোটাইপ কাকে বলে, জিনোটাইপ। আরো অনেক কিছু রয়েছে, আমি জাস্ট একটু কয়েকটা তোমাদেরকে বলছি, দেখো চেনা লাগছে কিনা। একটা হচ্ছে আমাদের ফেনোটাইপ কাকে বলছে, তারপর হচ্ছে তোমার টেস্ট ক্রস, হচ্ছে ব্যাক ক্রস। এগুলো কোনো বাংলা হয় না, এগুলো কিন্তু ইংলিশেই পড়তে হবে। টেস্ট ক্রস, ব্যাক ক্রস, তারপর হচ্ছে মনোহাইব্রিড। তোমার এগুলো, এই যে জিনিসগুলো কাকে বলছে কি বলছে এগুলো পড়বো আমরা। এগুলো আমি বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো থেকে প্রশ্ন সেগুলো থেকেই বলছি। নেক্সট হচ্ছে আমাদের হরমোন।
হরমোন দু রকম, একটা হচ্ছে প্ল্যান্ট হরমোন, একটা হচ্ছে অ্যানিমাল হরমোন। হরমোনকে কিন্তু একটা টার্মস বলে, জানো, জানো তোমরা? সেটা হচ্ছে বায়োকেমিক্যাল মেসেঞ্জার। বাংলায় বললে হচ্ছে জৈব রাসায়নিক বাহক, বায়োকেমিক্যাল মেসেঞ্জার বা জৈব রাসায়নিক বাহক। তো এই যে ফুড এসআই এর কথা আমি বলছি, দেখো আমি তো যে তোমাদের টপিকটা তোমাদের এগুলো পড়াচ্ছি এর মধ্যেই কিন্তু পড়ছে। হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে বায়োকেমিক্যাল মেসেঞ্জারই কিন্তু বলা হয়, কারণ হরমোন কিন্তু বায়োলজি এবং হরমোনের যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা কিন্তু কেমিস্ট্রি, কেমিক্যাল জিনিস দিয়ে তৈরি হচ্ছে। বায়োকেমিক্যাল মেসেঞ্জার বলছি। প্ল্যান্ট এবং অ্যানিমাল দুটোই সমানভাবে ইম্পর্টেন্ট। যখন প্ল্যান্ট পড়বো আমরা, প্ল্যান্টে তিনটে হরমোন ইম্পর্টেন্ট। কি কি সবাই জানি? একটা হচ্ছে আমাদের অক্সিন, সরি অক্সিন এইউ হবে এটা, অক্সিন। 2 নম্বর হচ্ছে জিব্বারেলিন। এবারে একটা প্রশ্ন এসছে, ডাব্লিউবিসি প্রিলিতে প্রশ্ন এসছে, পড়েছো নিশ্চয়ই, যে কোনটা অঙ্কুরোদ্গমে সাহায্য করে, অঙ্কুরোদ্গমে সুপ্ত দশা ভাঙতে সাহায্য করে? জিব্বারেলিন। জিব্বারেলিন। আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনিন। তাই? ঠিক তাই। অ্যানিমালেরও তেমনি প্রচুর হরমোন আছে, অ্যানিমালের এর সঙ্গে বিভিন্ন গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড একটা হচ্ছে আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ড ভাগ হবে, এক্সোক্রিন গ্ল্যান্ড ভাগ হবে। তো বায়োলজিটা না অনেকটা বেশি থাকে, ঠিক আছে, বায়োলজির চ্যাপ্টারটা পরিমাণটা একটু বেশি থাকে। সেই অনুযায়ী কেমিস্ট্রিতে একটু চ্যাপ্টারটার পরিমাণ কম থাকে। কেমিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের তোমার অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। অ্যাটমিক স্ট্রাকচার থেকে কিন্তু আমাদের যে বিভিন্ন রাদারফোর্ড মডেল, বোর্ডস মডেল, এখান থেকে যেগুলো পড়া সেগুলো হচ্ছে তোমার কেমিস্ট্রির যে বোর্ডস মডেল। তারপর হচ্ছে যে বিভিন্ন যে অ্যাটমিক স্ট্রাকচারের মডেলগুলো, যেমন থমসনের পাম পুডিং মডেল। কেন নাম, কেন পাম পুডিং মডেল এটার নাম? তারপরে কে আবিষ্কার করেছে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটে, কোনটার আবিষ্কারক কে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তিনটের চার্জ কত? এই তিনটের মাস কত বা ভর কত? এগুলো প্রশ্ন ভীষণ, এগুলো কিন্তু সবকটাই কিন্তু দরকারি প্রশ্ন। মাস কত বা ভর কত? দেখো ডাব্লিউবিসিএস বা পিসিএস এর জন্য এমন কোন বই সমস্ত কিছু কভার হবে একদম 100% গ্যারান্টি দিয়ে আমি এটা বলতে পারবো না। কারণ আমি নিজেও যখন পড়ি সমস্ত অনেক কটা বই কভার করে পড়তে হয়, ঠিক আছে। তোমাকে সেই বইগুলো পুরোটা পড়তে হবে। তোমাকে প্রথমে একটা বেস বই পড়তে হবে, যে কোনো একটা বই, যে কোনো একটা বই তোমাকে নিজেকে পড়তে হবে, বেস বই পড়তে হবে। সেটা পড়ার পর এবার তোমাকে আরো এ, বি, সি, আরো ধরো অনেক অন্য বই আছে, প্রতিটা একটু করে পড়তে হবে। তুমি যদি পড়তে পারো ভালো, যদি তোমার টাইম না থাকে, অতটা তুমি সময় দিতে না পারো, তাহলে যে কোনো একটা ভালো বই আর একটা নাও, সেটাকে পড়ো। যেগুলো তোমার মনে হবে এক্সট্রা পয়েন্ট, সেগুলোকে তোমাকে নোট বানাতে হবে। মেক ইউর ওন নোট, নিজের নোট তৈরি করো, নিজের নোট তৈরি করো, যে নোটটা একটা ইলাবরেট নোট হবে, একটু বেশ বড় সড়ো নোট হবে, ইলাবোরেট নোট হবে, নিজে তৈরি করো। সে তুমি মানে একটা বই কনসাল্ট করে করো, বা কোনো ইনস্টিটিউটে ভুক্ত হয়, আমাদের ইনস্টিটিউট বলো বা যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে পড়ো, নিজে পড়ে করে নিজের নোট তৈরি করো। এবং এই নোটটাকে তুমি এবার আস্তে আস্তে রিফর্ম করো, নিজে তৈরি করো নোটটাকে, রিফর্ম করো, করে শর্ট নোট করো এবার। এভাবে কিন্তু পড়তে হয়। এই যে শর্ট নোটটা তুমি করবে, সেটাই কিন্তু তুমি এক্সামের সময়, এক্সামের আগের দিন তোমার কাজে লাগবে। এই বড় নোটটা, বইটা তোমার কিন্তু মনে থাকবে না, খুঁজে পাবে না। নিজেকে নোট তৈরি প্রিপেয়ার করতে হবে, কেউ গুলে খাইতে পারবে, নিজেকে নোট তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু পড়তে হবে, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোনগুলো। আচ্ছা, তার হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার গুলো আমি একটু বলে দিই।
কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং পড়তে হবে। আর কি 5 নম্বর দেখো, কেমিক্যাল বন্ডিং এর পর যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, অ্যাসিড বেস সল্ট, এটা পড়তে হবে। আমাদের থেকে প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে ইকুয়েশনের প্রশ্ন আসে, ইকুয়েশনের প্রশ্ন আসে। আচ্ছা 6 নম্বর হচ্ছে অক্সিডেশন রিডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। এবারে একটা প্রশ্ন এসছে, নিশ্চয়ই দেখেছো তোমরা, এমজি প্লাস O2 MgO, এরকম প্রশ্নটা মোস্ট লাইকলি এসছিল, প্লাস হিট, এরকম কিছু একটা প্রশ্নটা এসেছিল, আমার ঠিক মনে পড়ছে না এটাই কিনা। তো 3টে অপশন ছিল, একটা হচ্ছে এটা একটা সংযোজন বিক্রিয়া বা তোমার 2 নম্বর হচ্ছে এটা একটা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া, আর এটা হচ্ছে একটা এক্সোথার্মিক বিক্রিয়া। 3টে অপশন ছিল, খুব ভালো প্রশ্ন ছিল, খুব ভালো প্রশ্ন ছিল, প্রশ্নতে কিন্তু 3টেই হচ্ছিল, 3টেই কিন্তু হচ্ছিল। এটা একটা, তাহলে অক্সিডেশন এবং রিডাকশন কোনটা কখন হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অক্সিডেশন এন্ড রিডাকশন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি। আরো অনেক প্রশ্ন আছে যেগুলো পড়তে হয়, সেগুলো আরো অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। ফিজিক্সটা একটু বলে দিই, দিয়ে আমি নেক্সট একটা চ্যাপ্টারটায় যাব। অবশ্যই পড়তে হবে একদম, এগুলো হচ্ছে মানে কি বলবো, জেনারেল ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, এই চ্যাপ্টার গুলো ছাড়াও এক্সাম হবে না, এটাই হচ্ছে ব্যাপার। এবার আছে ফিজিক্স, ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে লাইট, যদি এবারে লাইট থেকে, লাইট 2 নম্বর হচ্ছে সাউন্ড, শব্দ, সাউন্ডের সঙ্গে যে আছে সে হচ্ছে ওয়েভ, ওয়েভ। প্রশ্ন আসে যে তোমার তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে ট্রান্সভার্স ওয়েভ আর লংগিটিউডিনাল ওয়েভ কোনটা কি। ওয়েভ যে সাউন্ডের যে ওয়েভ, লাইট কোন ধরনের তরঙ্গ, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কতজন জানো আমি জানি না, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু এটা যে যায়, এটা কিন্তু যায় হচ্ছে তির্যক তরঙ্গের মতন। লাইট কিন্তু পাম পুডিং মডেল যেটা বললে তুমি, যেটা অ্যাটমিক স্ট্রাকচারের, অ্যাটমিক স্ট্রাকচারকে পাম পুডিং মডেল বলে না। অ্যাটমিক স্ট্রাকচার মানে কি, যখন একটা পরমাণুর গঠন বলছি, যেমন কোষের গঠন তেমনি পরমাণুরও গঠন হয়, পরমাণুর গঠন যে, তাতে কি থাকছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন 3টে থাকে। তো বিভিন্ন বিজ্ঞানীরা প্রথম প্রথম কি ভাবা হয়েছিল, যে প্রথম ভাবা হয়েছিল যে কোষ, সরি কোষ না, পরমাণু অবিভাজ্য, যেটা কে বলেছিল, বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন যে পরমাণুকে আর ভাগ করা যায় না, ওটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। যে কারণে অ্যাটম যে কথাটা এসছে কোত্থেকে, অ্যাটমস এই ওয়ার্ড থেকে এসছে, যার মানে হচ্ছে অবিভাজ্য। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী, যেমন হচ্ছে তোমার জে থমসন, তারপরে বিজ্ঞানী রাদারফোর্ড, এরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি বার করলেন, সাব অ্যাটমিক পার্টিকেল বার করলেন, যাদেরকে আমরা নাম দিয়েছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই যে পরমাণুর মধ্যে কিভাবে সজ্জিত থাকে, সেই সজ্জিত থাকার যে স্ট্রাকচারটা, সেটাকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার বলি। বা এক একটা বিজ্ঞানী এক একটা সময় এসছেন, তারা নিজস্ব নিজস্ব এক একটা স্ট্রাকচারের ধারণা দিয়েছেন, এবং পরবর্তীকালে আবার অন্য কোনো বিজ্ঞানী এসে সেটাকে মডিফাই করেছেন, যে হ্যাঁ এটা ঠিক বা এটা ভুল, না আর একটু কিছু যোগদান করতে হবে। তো সেই রকমই বিজ্ঞানী জে থমসন একটা মডেল দিয়েছিলেন, যেটার নাম হচ্ছে পাম পুডিং মডেল। ওকে, সেটার নাম হচ্ছে পাম পুডিং মডেল। তাহলে ওয়েভ, তাহলে এটা হচ্ছে আমাদের লাইটের একটা, যখন আমরা যদি ক্লাস করি তখন আমরা লাইট সম্পর্কে খুব ভালো করে পড়বো। তার সঙ্গে লাইটে প্রচুর নিউমেরিক্যালস আছে, ফিজিক্স মানেই হচ্ছে নিউমেরিক্যালস। ওকে,
প্রচুর নিউমারিক্যালস থাকবে, সাউন্ড থেকে থাকবে, ওয়েভের থেকে, লাইটের থেকে তো থাকবেই। যে একটা তোমার দর্পণকে এখানে রাখা হলো, তারপর বস্তুকে এখানে রাখা হলো, ইমেজ কোথায় তৈরি হবে, এগুলো থাকবে। তারপর হচ্ছে তোমার যে কার্ভড মিরার মানে গলীয় দর্পণ, তারপর তোমার লেন্স, এগুলো থাকবে। তাছাড়া প্রতিফলন, প্রতিসরণ, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, তারপর হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে সংকট কোণ, কোন কোণে যখন আলো প্রতিসরিত হওয়ার বদলে, রিফ্র্যাকশন হওয়ার বদলে যখন ফার্স্টটাতে আবার ফিরে আসে, কেন সেটা হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলছি আমরা, যেটা আমাদের মরীচিকা দেখতে হেল্প করে। বা যখন তুমি রাস্তায় যাচ্ছ দেখবে খুব গরমে জল ভেবে তোমাদের অনেক দূরে পিচের রাস্তা চকচক করছে, কেন হচ্ছে সেটা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, তারপর রেইনবো, রেইনবো যে জিনিসটা হয় সেটার মধ্যে কি ঘটনা আছে, রেইনবোর মধ্যে কিন্তু শুধু বিচ্ছুরণ বা শুধু আছে তা কিন্তু নয়, রেইনবোর মধ্যে কিন্তু রিফ্লেকশন, রিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, বিচ্ছুরণ সব কটা ঘটনা আছে। রেইনবোরও কিন্তু বিভিন্ন টাইপ হয়। লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট সাউন্ড, তারপর হচ্ছে আমাদের কারেন্ট, ইলেকট্রিসিটি। এখানে আমাদের যে কারেন্টের যে বিভিন্ন যে রিলেশন গুলো, তারপরে তার যে একক, ইউনিটস অ্যান্ড মেজার, ইউনিটস, সরি, ইউনিটস গুলো তো পড়তেই হবে। ইউনিটস চ্যাপ্টারে তো আমাদের প্রচুর আছে, এর সঙ্গে ডাইমেনশন বা মাত্রা, এগুলো যারা তোমরা তোমার প্রিপারেশন নিচ্ছ এগুলো তোমরা জানো অলরেডি, তাই না, তোমরা কিন্তু এগুলো জানো অলরেডি। তাহলে ইউনিটস হলো, কারেন্ট হলো, ম্যাগনেট। এর পরেও কিন্তু আমাদের আছে গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন, নিউটনস ল, একটা বস্তু আছে তাকে আমি বল প্রয়োগ করছি, তার দুটো তোমার অবিলম্ব ওই থাকছে, একটা হচ্ছে তোমার উল্লম্ব একটা থাকছে, একটা এক্স ওয়াই বরাবর, একটা এক্স বরাবর থাকছে। তাহলে আমি যদি কোনো বলকে, যদি আমি কোনো বস্তুর উপর যদি এরম ভাবে বল প্রয়োগ করি, তির্যক ভাবে বল প্রয়োগ করি, তাহলে তার দুটো উপাংশ পাওয়া যায়, একটা উল্লম্ব উপাংশ, একটা অনুভূমিক উপাংশ। যখন বস্তুর সরণ, যখন তির্যক ভাবে বল প্রয়োগ করছি, তখন বস্তু যদি ডান দিকে সরে বা অনুভূমিক উপাংশ বরাবর সরে, তাহলে তার কি হবে, এফ কস থিটা। সেখান দিয়ে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমাদের করতে হবে। ফিজিক্স কিন্তু অনেক ফিজিক্সের কিন্তু থিওরির সঙ্গে সঙ্গে কিন্তু নিউমারিক্যালস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিউমারিক্যালস কিন্তু করতে হবে। আর কেমিস্ট্রিও কিছু থাকে, কিন্তু কেমিস্ট্রির কম্পারেটিভলি একটু কম থাকে, নিউটনস ল থাকছে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা, আমি একটা চ্যাপ্টার তোমাদের জন্য আজকে চুজ করেছি, যেটা আমি পড়াবো, তার হচ্ছে সেটা হচ্ছে আমার মনে হয়েছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনের কিছুটা পার্ট আজকে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনের কিছুটা পার্ট দিয়ে আমি কিছু এমসিকিউ করাবো। চল শুরু করা যাক। আচ্ছা, আমি একটু হোয়াইট পেজ নিয়ে নিই। আচ্ছা, একটা কোষ, একটা কোষ যখন বৃদ্ধি পায় তখন কি কিভাবে বৃদ্ধি পায়, দু রকম ভাবে বৃদ্ধি পায়। একটা হচ্ছে ও আকারে বৃদ্ধি পেতে পারে, মানে হচ্ছে সাইজে, আর একটা হচ্ছে ও নাম্বারসে বা সংখ্যায় বৃদ্ধি পায়, সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। যখন ও আকারে বৃদ্ধি পাচ্ছে তখন তো আমাদের কিছু বলার নেই, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে ভালো কথা। যখন ও সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে মানে কি, দেখতে পাচ্ছ না, আমার তো মনে হয় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, ওকে, আচ্ছা চলো। তাহলে যখন একটা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে মানে কি, যদি মাতৃকোষে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, মাতৃকোষ বিভাজিত হয়ে কি হয়ে যাচ্ছে, আরো যখন অপত্য কোষ তৈরি করছে বা ডটার সেল তৈরি করছে, তার মানে আবার এই কোষটা বিভাজিত হয়ে আরো দুটো অপত্য কোষ তৈরি করছে।
এটা বিভাজিত আরো দুটো অপত্য কোষ তৈরি করছে। তাহলে কি হচ্ছে, নাম্বার অফ সেলস যখন বৃদ্ধি পাচ্ছে পরপর, তখন সেটাকে আমরা কি বলছি, যে কোষের সংখ্যায় বৃদ্ধি করছে। তো এই যে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কোষ বিভাজন, সেল ডিভিশন, সেল ডিভিশন জিনিসটা দুটো ভাগে বিভক্ত। কি কি? ফার্স্ট হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। এখানে বলি ক্যারিয়ন কথাটার মানে কি, কে বলবে আমাকে ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন কথার মানে কি? ক্যারিয়ন কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। কাইনেসিস মানে ভেঙে যাওয়া। তাহলে যখন নিউক্লিয়াসকে বিভাজিত হচ্ছে তখন তাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। ঠিক সেভাবেই সাইটোকাইনেসিস মানে কি, যখন সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কি হচ্ছে, পরস্পর কিন্তু ইন্টারলিঙ্কড। অনেক সময় একটা প্রশ্ন আসে যে আমাকে বলো যে ক্যারিওকাইনেসিস ছাড়া কি সাইটোকাইনেসিস পসিবল? ক্যারিওকাইনেসিস ছাড়া কি সাইটোকাইনেসিস পসিবল? ক্যারিওকাইনেসিস ছাড়া কিন্তু সাইটোকাইনেসিস পসিবল না, কারণ যদি না নিউক্লিয়াসটা বিভাজিত হয় তাহলে তোমার কোষ কি করে বিভাজিত হবে? না, একদমই ঠিক, ক্যারিওকাইনেসিস ছাড়া কিন্তু সাইটোকাইনেসিস পসিবল নয়। তাহলে এই যখন যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনটা হচ্ছে, এই ক্যারিওকাইনেসিসকে আমরা কিন্তু আরো 4 ভাগে ভাগ করতে পারি। কি আরো 4 ভাগে ভাগ করতে পারি, কি কি ভাগে দেখো। প্রথম হচ্ছে প্রোফেজ, মেটাফেজ। না, ক্যারিওকাইনেসিসকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায়, সরি, আরো ভাগে ভাগ করা যায়, বলছি সেটা পরপর। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। ঠিক আছে, এগুলো দশাগুলো বললাম। মাইটোসিস মিওসিস হচ্ছে বলছি সেল ডিভিশনের যে ভাগগুলো সেগুলো মাইটোসিস মিওসিস, আমি আসছি এগুলোতে, সব বলবো। না, আজকে আমি একটা স্পেসিফিক টপিকের উপর বলছি, আজকে তোমাদের আমি মাইটোসিসটা বলবো আমি, ঠিক আছে? আজকে শুধু মাইটোসিসটা ডিসকাস করবো, অনলি মাইটোসিসটা ডিসকাস করবো আজকে আমি। তো যখন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তো এটা হচ্ছে আমাদের মাইটোসিসের যে ব্যাপারটা সেইটা। এমনিতে কোষ বিভাজন যে থাকে আমাদের, কোষ বিভাজন, কোষ বিভাজন অ্যাকচুয়ালি 3 টাইপের হয়। একটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস যেটা কাদের মধ্যে হয়, যেটা খুব নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে হয়। এখানে কোন রকম ক্রোমোজোমের ব্যাপার নেই, এখানে কিন্তু কোন রকম ক্রোমোজোমের কেস নেই, এখানে কোন রকম স্পিন্ডল ফাইবারের ব্যাপার নেই, স্পিন্ডল ফাইবার তৈরির কোনো ঘটনা নেই। এক্স্যাক্ট এটা অ্যামিবাতে হয়। ঠিক, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এর পরে আসে হচ্ছে তোমার, এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এই জিনিসটাকে আমরা একটা স্পেসিফিক নাম বলি, যেটা হচ্ছে ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কারণ এখানে ধরো একটা অ্যামিবা আছে, এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, কি হলো অ্যামিবার মধ্যে নিউক্লিয়াসটা, সাপোজ বলছি আমি, এরকম এরকম একটা খাঁজ তৈরি হয়, নিউক্লিয়াসটা খাঁজ হয়ে যায়, তারপরে এইভাবে অ্যামিবাটা এরকম খাঁজ মতন হয়ে যায়, তার মাঝে নিউক্লিয়াসটাও খাঁজ হয়ে যায়, দেন দুটো অ্যামিবা তৈরি হয়ে গেল। জাস্ট ছবিটা দেখালাম আমি এমনি। তো এইরকম ভাবে জিনিসটা যখন ভাগ হয়ে যায়, এখানে কিন্তু কোনো রকম স্পিন্ডেল ফাইবার, কোনো ক্রোমোজোমের ডিভিশন কোনো কিছু লাগে না, তখন তাকে আমরা বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডাইরেক্ট সেল ডিভিশন, যেটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিসের ক্ষেত্রে হচ্ছে। নেক্সট আসছি আমরা মাইটোসিস। মাইটোসিস, তো মাইটোসিসের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু তখন বিভিন্ন দশা শুরু হচ্ছে, দ্যাট ইজ, সরি, দ্যাট ইজ প্রোফেজ, মেটাফেজ। এখন মেটাফেজে আগে আর একটা নাম দেওয়া হয়েছে প্রো মেটাফেজ, দ্যাট ইজ প্রোফেজ,
বললাম আগে। এরপরে প্রো মেটাফেজ, এখন আর একটা নাম দেয়, তারপর হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, তারপর হচ্ছে টেলোফেজ। এই 4টে দশা। যখন আমরা মিওসিসে আসবো, মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষে ঘটে। মিওসিস কিন্তু আবার দুরকম হয়, মানে দুটো ধাপে হয়। কি কি? একটা হচ্ছে আমাদের মিওসিস 1, একটা হচ্ছে আমাদের মিওসিস 2। গ্যামেট প্রোডাকশন, ঠিক একদমই তাই, যেটা হচ্ছে আমাদের জনন মাতৃকোষ ক্ষেত্রে জিনিসটা হচ্ছে। তাহলে তো এই যে ব্যাপারটা, এটা আর অনেক ডিটেলস এর ব্যাপার, সেখানে আমরা যাচ্ছি না। তো আমাদের যে প্রফেস মেটাফেসটা আমরা আজকে একটু ডিসকাস করব, অনেক বড় জিনিস কিন্তু একটুখানি করব। তাহলে দেখো, যখন আমাদের ক্যারিওকাইনেসিসে কি হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাচ্ছে এবং সাইটোপ্লাজমটা কি হয়ে যাচ্ছে, সাইটোকাইনেসে বিভক্ত হয়ে যাচ্ছে। এবার যেটা আসছে আমাদের, দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ অ্যান্ড অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। তাহলে এগুলো আমাদের ভাগ যেগুলো। তো যখন আমাদের সেল সাইকেল শুরু হয়, সেল সাইকেল, সেল সাইকেলে কি হয়ে যায়? সেল সাইকেলটা দুরকম ভাগে বিভক্ত। একটা আমাদের হচ্ছে যখন এই কোষের যে ভাগটা হয়, দ্যাট ইজ মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজের আবার দুটো ভাগ হচ্ছে, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। হ্যাঁ, প্রোফেজেরও ফেজ আছে, আমি এখানে অতটা ডিটেলসে যাইনি। মিওসিসের ক্ষেত্রে ভাগগুলো আছে আরো। সায়েন্স পড়াচ্ছি যখন এইটুকু আশা করি আমি জানি। যাই হোক, মাইটোটিক ফেজ এবং আরেকটা যেটা হচ্ছে এটা ইন্টারফেজ। ইন্টারফেজ, এখন ইন্টারফেজ বস্তুটা কি? ইন্টারফেজ হচ্ছে যখন কোষ, একটা মাইটোটিক ফেজ, যখন এই যে তোমার একটা সেল সাইকেল, তার মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ হয়, আর যে বাকি যে পুরো অংশটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টারফেজ হয়। তো ছবিটা ভালো হয়নি, ধর আমি তো হুম, দেখো, একটা ছোট্ট অংশ কিন্তু হচ্ছে আমাদের, বলছি দাঁড়াও, সেল সাইকেল কি? ধরে নাও একটা কোষ বিভাজিত হতে শুরু করলো। কোষ যখন বিভাজিত হয়, কোষ কেন বিভাজিত হয়? কারণ কোষ নিজের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। একটা বাচ্চা যখন জন্মায়, তার শরীরে যা কোষের সংখ্যা থাকে, যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, অ্যাডাল্টহুডে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার কোষের সংখ্যাটা কিন্তু বাড়ছে। তো এই যে কোষের সংখ্যাটা বাড়ছে, দেহকোষের সংখ্যা বাড়ছে, কেন বাড়ছে? কারণ কোষ বিভাজন হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, তাই জন্য বাড়ছে। কারণ কোষের আকার কিন্তু লিমিটেড থাকে, ওর থেকে বড় কিন্তু কোষের আকার হতে পারে না। তো নাম্বার অফ সেলসটা বাড়ছে। এবার নাম্বার অফ সেলস যখন বাড়ে, তখন সেলস বাড়ার জন্য কি দরকার? শুধু কোষ বাড়লে কি হলো? আসল জিনিসটা হচ্ছে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সেটা বাড়ার কথা। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে, আর ক্রোমোজোমের মধ্যে থাকছে হচ্ছে আমাদের যে ডিএনএ টিএনএ যা আমরা বলবো সেগুলো থাকে। তো এইটা আর ডিএনএটাই তো বাড়ার আসল ব্যাপার। কারণ ডিএনএ কি করছে? ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক। একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে নিয়ে যাচ্ছে জিনিস, মানে মা বাবার যে বৈশিষ্ট্যগুলো বা ছেলের মধ্যে যে যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে? ডিএনএ এর মাধ্যমে যাচ্ছে। তো সেই যে ঘটনাটা, সেটাকে আমরা কি বলছি? কোষ মানে বংশগতি। তো বংশগতি হওয়ার আগে যেটা দরকার, সেটা হচ্ছে ওই কোষটা তো বিভাজিত হতে হবে। আগে তো সেই বাচ্চাটাকে তো আগে মানে বাবা মার মতন, মানে একটা পরিপূর্ণ লোক হতে হবে। তো সেইটা হওয়ার জন্য যে ঘটনাটার চক্রের মধ্যে দিয়ে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের সেল সাইকেল, আমরা বলি কোষ চক্র। তো একটা কোষ চক্র যখন হয়, তখন প্রথমে হয় হচ্ছে মাইটোটিক ফেজ হয়, তারপরে একটা ইন্টারফেজ হয়, তারপর আবার একটা মাইটোটিক ফেজ হয়,
তারপরে আবার একটা ইন্টারফেজ হয়। মাইটোটিক ফেজটা কি? মাইটোটিক ফেজ হচ্ছে, এটা কিন্তু মাইটোসিস নয়, মাইটোটিক। মাইটোটিক ফেজ মানে হচ্ছে, ধরো একটা কোষের মধ্যে প্রথমে, এই মাইটোটিক ফেজের মধ্যে প্রথমে কি হলো, একটা কোষ মাইটোটিক ফেজে ঢুকলো, তার মানে প্রথমে সেই কোষটার মধ্যে ক্যারিওকাইনেসিস হলো, মানে নিউক্লিয়াসটা বিভাজিত হলো। ভালো কথা, হয়ে গেল। তারপর তার কি হলো, তার সাইটোপ্লাজম বিভাজন শুরু হলো, ঠিক আছে, বিভাজিত হয়ে গেল। যেই মাত্র এই একটা কোষ চক্র, দেখো এখানে আমি ছবি আঁকছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের, এটা আবার দুটো ভাগে বিভক্ত। দেখো এটা হচ্ছে আমাদের, ধরে নাও ক্যারিওকাইনেসিস, আমি কে বলে লিখলাম, ক্যারিওকাইনেসিস মানে কোষটা নিউক্লিয়াস বিভাজন হলো। তারপরে কি হলো, তারপর হচ্ছে ওর সাইটোকাইনেসিস, মানে ওর সাইটোপ্লাজমটা বিভাজিত হলো, হয়ে গেল। এই যে সময়টা, এই যে অংশটা, এই যে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে করলাম, এটা হচ্ছে কোষের আসল সময়। এই সময় কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি ঘটছে। এই সময় কিন্তু নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে। কিন্তু বাকি যে সময়টা, বাকিটার তুলনায় দেখো, এই যে পুরো অঞ্চলটা, পুরোটা, এটা কিন্তু আমাদের ইন্টারফেজ। ইন্টারফেজ বলি, দুটো দশার মধ্যবর্তী ইন্টারফেজ। কেন ইন্টারফেজ বলছি না, এটা একটা মাইটোটিক দশা এবং একটা মাইটোটিক দশার মাঝামাঝি ইন্টারে থাকছে বলে এটা আমরা কি বলছি, ইন্টারফেজ বলছি। তো এই যে ইন্টারফেজ, এটা তিনটে থাকে, G1, S এবং G2। G1 কাকে বলি? G1 বলি হচ্ছে আমরা গ্যাপ 1, S কে বলি আমরা সিনথেসিস বা সংশ্লেষ দশা, আর G2 কে বলি হচ্ছে আমরা গ্যাপ 2। একটা প্রশ্ন আসে অনেক সময় যে তোমার কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস, সরি ক্রোম, মানে তোমার ডিএনএ ডাবল হয়। প্রশ্ন আসে যে কোষ বিভাজনে কোন দশায় ডিএনএ সংখ্যায় ডাবল হয়, জানো? কেউ বলতে পারবে? একদম, এস দশায়, ভেরি গুড। তো এস দশার মেন যে কাজগুলো, তার মধ্যে তাহলে এস দশা যখন শুরু হয়, তখন যদি দুটো ডিএনএ থাকে, তারপর এস দশা যখন শেষ হয়, তখন কিন্তু সেই ডিএনএ সংখ্যাটা 4টে হয়ে যায়। কেন হয়? কারণ ডিএনএ রেপ্লিকেট হয় বা রেপ্লিকেশন হয়। তাহলে অনেকে কিন্তু এটা প্রফেজ, মেটাফেজ ইত্যাদি বলে, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সংক্রান্ত জিনিসপত্র সব কিন্তু আমাদের ইন্টারফেজের এস দশাতে হয়। আর এই যে এস দশাটা থাকে, এটা হচ্ছে ইন্টারফেজের মধ্যে সবচেয়ে বড় দশা। সবচেয়ে বড় দশা হচ্ছে আমাদের এস দশাটা। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে, আমরা যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষার জন্য পরীক্ষাটা আমরা দিই হচ্ছে একদিন, তার জন্য প্রিপারেশন আমরা নিই হচ্ছে 364 দিন। তো তুমি ধরো এই যে ইন্টারফেজটা হচ্ছে আমাদের প্রিপেয়ারিং ফেজ। প্রিপেয়ারিং ফেজ মানে হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, কার জন্য নিচ্ছে, এই যে মাইটোটিক ফেজে ঢুকবে, এই যে মাইটোটিক ফেজে ঢুকবে, এই যে তোমার নিউক্লিয়াস বিভাজন হবে, তারপর তোমার সাইটোপ্লাজম বিভাজন হবে, এই যে ঘটনাগুলো ঘটবে, তার জন্য যে অ্যাক্টিভিটিটা হবে, সেটার জন্য যে প্রিপারেশনটা দরকার, মানে ডিএনএ তৈরি হওয়া দরকার, তারপর প্রোটিন সংশ্লেষ হওয়া দরকার, তারপর তোমার কি বলে, আরএনএর একটা সংশ্লেষণ হওয়া দরকার। এই জিনিসগুলো কি হবে, ওকে সঞ্চিত করে নলেজ নিয়ে তারপর ঢুকতে হবে। তো এই সময়টা কিন্তু ওরা এই কাজগুলো করে ইন্টারফেজ দশায়, যেটাকে আমরা বলছি প্রিপেয়ারিং ফেজ। এবং এই যে তোমার, তাহলে এই দশাটা যদি একটা মানুষের ক্ষেত্রে আমরা ভাবি, মানুষের ক্ষেত্রে যদি 24 ঘন্টা টোটাল, 24 আওয়ার যদি সেল সাইকেল হয়, 24 আওয়ার, তাহলে এই যে ক্যারিওকাইনেসিস যে ব্যাপারটা রয়েছে, এটা মাত্র 1 ঘন্টা হয়, 1 আওয়ার, অনলি 1 আওয়ার, খুব অল্প সময়। সরি, মাই ব্যাড, ক্যারিওকাইনেসিস নয়, আই এম ভেরি সরি। এই যে দুটো, এই মাইটোটিক দশাটা, এই মাইটোটিক দশাটা হয় হচ্ছে 1 আওয়ার,
একদম অল্প সময়, কিন্তু এই যে ইন্টারফেস দশাটা থাকছে সেটা কিন্তু হয় হচ্ছে প্রায় 23 আওয়ার্স। বাকি সময়টা অনেকটা অংশ জুড়ে কিন্তু ইন্টারফেসটাই থাকে, মাইটোটিক ফেজটা কিন্তু খুব কম সময়ের জন্য হচ্ছে। ওকে, তাহলে যখন আমরা কোষ বিভাজন পড়ি, দাঁড়াও দেখো এই ভিডিওটা দেখো, যখন মাইটোসিস দশা হচ্ছে প্রথম আমরা একটা করে দেখব। প্রথম হচ্ছে প্রফেজ। প্রফেজে কি হচ্ছে দেখো, প্রফেজে যখন হয় আমরা প্রথমে মাইটোসিসের প্রফেজটা পড়ছি। মাইটোসিস প্রফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘতম দশা, সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে আমাদের প্রফেজ। কি হয়ে যাচ্ছে প্রফেজের ক্ষেত্রে, এখানে এটা হচ্ছে মায়ের ক্রোমোজোম, লালটা ধরে নাও মায়ের ক্রোমোজোম, মায়ের ক্রোমোজোম এটা হচ্ছে মাদার। আর যে ব্লু ওয়ান সেটা হচ্ছে আমাদের বাবা ক্রোমোজোম, বাবার ক্রোমোজোম। তাহলে এখানে এখন দুটো মায়ের ক্রোমোজোম আছে, দুটো বাবা ক্রোমোজোম আছে, ওয়েল অ্যান্ড গুড। এটা হচ্ছে মাইটোসিস। এখন আমি বলছি মাইটোসিসে তাহলে ইন্টারফেস হয়ে গেল। ইন্টারফেসের পর কোষটা কোথায় ঢুকেছে, মাইটোটিক ফেজে। মাইটোটিক ফেজের মধ্যে প্রথম কোথায় ঢুকেছে, ঢুকেছে হচ্ছে ক্যারিওকাইনেসিসে, মানে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে। তারপরে ও যাবে হচ্ছে সাইটোকাইনেসিসে। প্রথমে কিন্তু আগে নিউক্লিয়াস বিভাজন হবে, তারপর সাইটোপ্লাজম বিভাজন হবে। যখন নিউক্লিয়াস বিভাজিত হতে শুরু করলো তখন কি হলো, প্রথমে জল বিয়োজন হবে বা যাকে আমরা বলছি ডিহাইড্রেশন। হ্যাঁ দিয়ে দেবো, আমি যখন তোমাদের যারা ক্লাসে থাকবে সেসব দিয়ে যারা পিডিএফ এ করবে তাদেরকে আমি পুরো সিলেবাসটা আমি দিয়ে দেবো, লিখিত ভাবে দিয়ে দেবো, লিখিত ভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি হলো, যে এটা হচ্ছে এখানে কি হচ্ছে ধরো নাও জল বিয়োজন। জল বিয়োজন মানে কি, যখন প্রথমে কোষটা থাকে, যখন প্রথমে কোষটা থাকে তখন কি হচ্ছে, প্রথম কোষের মধ্যে যখন নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা কিভাবে থাকে, এরকম জড়িত মরিত অবস্থায় থাকে, জড়িত মরিত অবস্থায় থাকে। যখন জড়িত মরিত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি, ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন সূত্র বলি। ক্রোমাটিন মানে জড়ানো মরানো অবস্থায় থাকে। যখন এবার আমার কাজ হচ্ছে এই নিউক্লিয়াসটাকে ভাগ করা, ভেঙে দেওয়া, কারণ এখান থেকে তো আমাকে দুটো কোষ বার করতে হবে, রাইট, যার মধ্যে দুটো নিউক্লিয়াস থাকবে। তাহলে একটা সুতোর মতন জিনিসকে তুমি যদি হাফ হাফ করো, করাটা অসুবিধে। কি করতে হবে আমাদেরকে, সুতোর মতন জিনিসটাকে জল বিয়োজন করতে হবে। যখন ধরো গামছা তুমি নিয়ে আসছো, সেই গামছা জিনিস, এখনো শোনা যাচ্ছে না? ম্যাম সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার মাইকটা মিউট হয়ে গেছে ম্যাডাম। ওকে সরি। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে কি হচ্ছে, যখন একটা এরকম জড়িত মরিত অবস্থা থাকে তার মানে সেটা হচ্ছে যখন একটা ক্রোমোজোম মানে অনেকগুলো সুতো, তুমি যদি মারা যখন সেলাই করে সুতোকে জড়িত মরিত রেখে দাও তাহলে কি হবে জিনিসটা, একটা বান্ডিল টাইপের জিনিসটা হবে। তো আমাদের কোষের মধ্যে ক্রোমোজোমটা মানে যে মানে যে ক্রোমাটিন গুলো এরকম ভাবে থাকে, এটা ক্রোমাটিনটা কি যার মধ্যে ডিএনএটা থাকছে। তো ক্রোমাটিনটাই আমাদের যখন কোষ বিভাজন হবে তখন কি দরকার, ওটাকে ভাগ হওয়া দরকার। এখন যখন কোনো কিছুকে ভাগ করতে হবে, ধরো তুমি আজকে একটা ভেজা টাওয়েল বা ভেজা গামছা নিয়ে এসছো, তো সেই জিনিসটাকে আমি নিয়ে এসেছি, তো সেটাকে আমি কি করছি, মুচড়ে মুচড়ে ওর থেকে জলটা ঝাড়িয়ে দিচ্ছি, ডিহাইড্রেশন করছি, জল বিয়োজন করছি। যে মুচড়ে দিলাম, জলটা ঝরে গেল, দেখবে মোচড়ানো টাওয়েলটা একটা ডেফিনিট একটা স্ট্রাকচার পাচ্ছে। এই ডেফিনিট স্ট্রাকচার যখন জিনিসটাকে পাচ্ছে তখন কিন্তু ওটাকে আমার তোমাকে ভাগ করতে সুবিধা হয়।
তাহলে আমার কিন্তু মায়ের ক্রোমোজোম এরম, বাবার ক্রোমোজোম এরম, তাহলে আমার যে সন্তানের যে ক্রোমোজোমটা হবে সেটা কিন্তু এরম দেখতে হওয়া দরকার, এই যে হাফ বাবা হাফ মা, তবে কিন্তু ক্রোমোসোমটা আমার কাজে লাগবে, তবে কিন্তু জিনিসটা আমার দরকার। তাহলে এই প্রোডাক্টটা পাবো বলেই কিন্তু এত ঘটনা। এবার এটা তো কিন্তু মাইটোসিসে হচ্ছে, এটা এখন ছেড়ে দাও, এটা কিন্তু আমরা মিওসিসে দেখবো, যেটা জনন মাতৃকোষে হচ্ছে। তো এখানে আমি তোমাদেরকে জাস্ট বলছি, তো এই যে ক্রোমাটিন সূত্র যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকছে, সেটাই কিন্তু ডিহাইড্রেটেড হয়ে ক্রোমোজোম তৈরি করছে, পরিষ্কার কথা একই জিনিস। ক্রোমাটিনের মধ্যেও ডিএনএ থাকছে, ক্রোমোজোমের মধ্যেও কিন্তু ডিএনএ ব্যাপারটা থাকছে। এটা কিন্তু প্রথমে, হ্যাঁ ক্লার্কশিপে আছে, অবশ্যই আছে, জেনারেল সায়েন্স তো আছে। তো এই ব্যাপারটা তো পড়তে হবে। জেনারেল সায়েন্স নেই কিসে, যে সায়েন্স ছাড়া হয় সাবজেক্ট হয়, মানে মানে এক্সামই হবে না, তাই না? হ্যাঁ, কোনো কোনো এক্সামে একটু তোমার ইলাবোরেট থাকে, কোনো কোনো একটু কম থাকে, যাই হোক। তো এই যখন ক্রোমোজোম গুলো থাকছে এখানে হচ্ছে প্রফেজ দশাতে, আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের সেন্ট্রিওল। আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যারা কোষ পড়েছো, সেন্ট্রিওল আমাদের কোষের মধ্যে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা একটা অর্গানেলি কোষের অঙ্গাণু যেটা থাকছে আমাদের এর মধ্যে। এরপর আছে আমাদের যে প্রো মেটাফেজ বা মেটাফেজের পরবর্তী দশা কি হচ্ছে দেখো, যখন একটা ক্রোমোজোম এবার এবার এই যে দুটো করে ক্রোমোজোম রয়েছে, এবার এরা ভাগ হবে, কি হবে, অর্ধেকটা যাবে হচ্ছে ওপরের দিকে, অর্ধেকটা যাবে হচ্ছে নিচের দিকে, এরকম ভাবে জিনিসটা হবে, অর্ধেকটা ওপরে অর্ধেকটা নিচে। এই যে লাল লাল যে জিনিসগুলো দেখছো এই জিনিসটা এরকম ভাগ হয়ে যাবে। আমি এটা ব্ল্যাক দিয়ে দেখাই, এইটা এরকম ভেঙে যাবে, এইখানে অর্ধেক ভেঙে যাবে, এরকম ভাবে অর্ধেক ভেঙে, এই অর্ধেকটা দেখো এবার কি হবে, আস্তে আস্তে ভাঙতে শুরু করছে। এই যে জিনিসটা ভাঙবে এটাকে আমরা এবার দুটো ওপর দিকে যাবে। ক্রোমোজোম গুলো প্রথমে মাঝামাঝি অঞ্চলে এরকম বিন্যস্ত হয়ে আছে, ওপরে একটা সেন্ট্রিওল থাকে, নিচে একটা সেন্ট্রিওল থাকে, দুই মেরুতে থাকে, এগুলো কি আমরা বলি মেরু অঞ্চল বা পোলার রিজিয়ন। মেরু অঞ্চল বা পোলার রিজিয়ন, দু প্রান্তে দুটো সেন্ট্রিওল থাকে। কাজ কি সেন্ট্রিওলের, সেন্ট্রোজোম বা সেন্ট্রোজোমেরই অংশ হচ্ছে সেন্ট্রিওল, এরকম ঢাকের মতন দুটো অংশ 90 ডিগ্রি কোণে থাকে। এর কাজ হচ্ছে সেন্ট্রোজোমের বেম তন্তু তৈরি করা, বেম তন্তু তৈরি করা। বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার কি করছে, বেম তন্তু একটা সেন্ট্রিওল থেকে এরকম একটা সুতো, একটা লোক ওপরে বসে আছে, সে একটা দড়ি টাঙিয়ে দিল, সে একটা দড়ি দিল নিচের একটা লোককে ধরার জন্য, তুই দড়িটাকে টেনে ধর, ধরে দিল। এবার ক্রোমোজোম কি করছে, ওই দড়ি বরাবর, ক্রোমোজোম মাঝখানে আছে, ওই দড়ি বরাবর একটা ক্রোমোজোমের একটা অংশ উপরের দিকে উঠবে, একটা অংশ নিচের দিকে আসবে, এই জিনিসটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে যে যখন ক্রোমোজোম, স্ক্রিন ভাই দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, তোমার ইন্টারনেটের হয়তো কিছু প্রবলেম হচ্ছে মেবি। তো যখন ওপরের দিকে যাচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে এই জিনিসটা যখন হচ্ছে, যে যার মাধ্যমে হচ্ছে, মানে এই যে সুতোটা, ধরো একটা সুতো, এখানে ক্রোমোজোমটা এরম ভাবে রয়েছে, এরম ভাবে ক্রোমোজোমটা রয়েছে, ঠিক আছে, এরম ভাবে এক্স আকৃতি ক্রোমোজোমটা রয়েছে। তো এই যে ব্ল্যাক পেনটা আমি বলছি এটাকে ধরো তো না তুমি বেমতন্তু, এভাবে কিন্তু কানেক্টেড থাকে। তাহলে যখন ক্রোমোজোম ধরো এরম ভাবে রয়েছে, মায়ের ক্রোমোজোম চারটে থাকছে, মানে চারটে ক্রোমাটিড আছে, হাফ অংশ ওপর দিকে উঠতে থাকে, হাফ অংশ নিচের দিকে নামতে থাকে। তো এই যে তন্তুটা, এটাকে আমরা বলি হচ্ছে বেম তন্তু, যেটা কে তৈরি করে, যেটা সেন্ট্রোজোম তৈরি করছে। অনেক সময় প্রশ্ন আসে যে কোন কোষে সেন্ট্রোজোম থাকে না, কোন কোষে সেন্ট্রোজোম থাকে না, এটা একটা প্রশ্ন আসে অনেক সময়। বলো তো কে বলতে পারবে কোন কোষে সেন্ট্রোজোম থাকে না, কোন কোষে সেন্ট্রোজোম থাকে না? প্ল্যান্ট নয়, যে কোষ বিভাজিত হয় না, যে কোষ বিভাজিত হয় না, যেটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা নিউরন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি স্নায়ু কোষ বা নিউরন, স্নায়ু কোষ বা নিউরনে কিন্তু কোষ বিভাজিত হয় না। যখন কোষ বিভাজিত হয় না তখন কোষ বিভাজনের জন্য যে ইম্পর্টেন্ট অর্গানেলিটা, সেটা সেন্ট্রোজোম থাকে না, দরকার হয় না। নার্ভ সেল,
তাহলে প্রশ্ন হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং তথ্য আছে তোমাদেরকে বলে দিই। দেখো এই যে সেন্ট্রোজোম, তোরা আমি একটু কি বললাম যে কোনো একটা মাইটোটিক ফেজ যার মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস এবং আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস, বললাম না? এটা একটা টোটাল একটা মাইটোটিক ফেজ। ওকে, মাইটোটিক ফেজের পর কোষটা কোথায় যাচ্ছে? কোষটা ইন্টারফেজে যাচ্ছে। ঠিক আছে, মাইটোটিক ফেজ বা ইন্টারফেজ যাচ্ছে। ইন্টারফেজ মানে কি? ইন্টারফেজ মানে হচ্ছে ও G1 দশায় ঢুকলো, G1 দশার পর ও S দশায় ঢুকলো, তারপরে ও G2 দশায় ঢুকলো। তাহলে এই যে G1 G2 S, তাহলে এই পুরোটা কি? পুরোটা ইন্টারফেজ। ওকে, পুরোটা ইন্টারফেস। তাহলে যে কোষটা, ধরো না স্নায়ু কোষ, ওর তো বিভাজিত হওয়া দরকার নেই, তাহলে একবার কোষটা বিভাজিত হয়ে গেল, ওয়ান টাইম হয়ে গেল বিভাজন, কোষটা তৈরি হয়ে গেল, তাহলে আর তো বিভাজিত হবে না। তাহলে ওর কি আর G1-এ ঢোকার দরকার আছে? ওর কি আর নেক্সট কোষ বিভাজনের জন্য যে জিনিসপত্র তৈরি করার প্রয়োজন আছে? ও কিন্তু আর G1-এ ঢুকবে না। তোমায় বলো, তার ওর কি আর ঢোকার দরকার আছে? কি মনে হয় তোমাদের? তাহলে ও কি করবে? স্নায়ু কোষ কিন্তু সেক্ষেত্রে G1-এ না ঢুকে একটা অন্য দশায় ঢোকে, যার নাম হচ্ছে G0। এক্স্যাক্টলি, স্নায়ু কোষ কিন্তু G1-এ না ঢুকে G0-তে ঢোকে। এবার অনেক সময় কি বলতে, G0, কিছু কিছু কোষ আছে যেমন নার্ভ কোষ হচ্ছে, এরা পার্মানেন্ট G0-তেই থেকে যায় আর ফেরে না। আর কিছু কিছু কোষ আছে যারা কি করছে, তারা G0-তে টেম্পোরারি থাকে, তারপর আবার তারা পরবর্তী ফিরতে থাকে। তাহলে এখানে হলো এই সময় কি ক্রোমোজোম গুলো, মানে এই যে মাঝখান থেকে এই যেখানে এইগুলো রেখেছে, এরকম সূর্যের রশ্মির মতন অ্যাস্ট্রাল রশ্মি বুঝতে পারে। G0 দশা হচ্ছে সেই দশা যে দশাতে কোষ বিভাজিত হয় না। জিরো মানে থেমে যাওয়া, জিরো মানে থেমে যাওয়া, আর কিন্তু কোষ বিভাজিত যখন হচ্ছে না, তখন তাকে আমরা G0 ফেজ বলছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ 1 মিনিট। ঠিক আছে, G0 দশা। এরপর দেখো, তাহলে এটা হচ্ছে প্রো মেটাফেজে। মেটাফেজে দেখো, মেটাফেজে কি হয়, ক্রোমোজোম গুলো এরকম নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত থাকে। তুমি কি যদি এইটাকে একটা কোষটাকে তুমি একটা পৃথিবী বলে ভাবো, যে পৃথিবীর যে এই যে অঞ্চলটা, এটাকে আমরা বলছি যে নিরক্ষীয় অঞ্চল বা বিষুব রেখা বরাবর বলতে পারো। তো যখন এই প্রশ্ন অনেক সময় থাকে, এমসিকিউতে থাকে, যেটা যে কোন দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল বরাবর বিন্যস্ত থাকে, এটা কিন্তু হবে আনসার হচ্ছে আমাদের মেটাফেজ দশায়। ছবি মনে রাখবে, আমি অলওয়েজ প্রেফার করি নোটস মুখস্থ পড়ার থেকে ছবি দেখে মনে রাখা, স্কিম করে পড়া, অনেক অনেক কাজের দেয় সেগুলো। তো এই যে জিনিসটা বুঝলে কিন্তু তোমাদের কি বলবো মনে থাকবে, যে ছবিগুলো মনে রাখলেই তোমাদের জিনিসটা মনে থাকবে। তাই মেটাফেজে কিন্তু ক্রোমোজোম গুলো কি হলো, একটা লাইন বরাবর চলে এলো নিরক্ষীয় অঞ্চল বরাবর, এবং এইখানে কিন্তু ক্রোমোজোম গুলোর ডিহাইড্রেশনটা পুরোপুরি হয়ে গেছে, মানে আমি তোয়ালেটাকে পুরোপুরি নিংড়ে দিয়েছি, নিংড়ে এখন কি হয়ে যাচ্ছে, কোশ্চেন আমি করেছি যে কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোম গুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত থাকে? কোন দশায় ক্রোমোজোম গুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত থাকে? নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত কোন দশায় থাকে? এই যে মেটাফেজ দশায় নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত থাকছে, এরকম ভাবে সিম্পল মেটাফেজ দশায়, ঠিক। এবং আরেকটা প্রশ্ন করে যে ক্রোমোজোমের কোন দশায়, সরি, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলি সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়? সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়, সেটাও মেটাফেজ, একদমই সেটাও মেটাফেজ। কারণ এই সময় ক্রোমোজোম গুলো পুরোপুরি ভাবে জলটা বিয়োজন করে একদম মোটা মোটা মতন দেখতে হয়, যাতে ভালো করে মাইক্রোস্কোপের তলায় সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, কালার নেয় ওরা। তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল বরাবর হলো। এরপরে কি হয়ে গেল ক্রোমোজোম গুলো, তাহলে নিরক্ষীয় অঞ্চল বরাবর থাকলো, এবার ওরা দুটো দুটো করে, যে বলছিলাম এরকম দুটো এরকম দুটো, এবার দুদিকে দুজন যেতে শুরু করলো। বেমতন্তুকে কেন্দ্র করে
মায়ের ক্রোমোজোমের হাফ অংশ উপরের দিকে, বাবার ক্রোমোজোমের হাফ অংশ নিচের দিকে। এইভাবে কি ক্রোমোজোম গুলো বেমতন্তু বরাবর ওপর এবং নিচে দুই মেরুর দিকে চলতে শুরু করলো। এই যে চলনটাকে আমরা বলছি হচ্ছে অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন। এক্স্যাক্টলি অ্যানাফেজ মুভমেন্ট বা ক্রোমোজোমাল মুভমেন্ট, এটা ইচ্ছা বলতে পারো। দুদিকে যখন চলতে শুরু করছে তখন তাকে আমরা বলছি অ্যানাফেজীয় মুভমেন্ট বা ক্রোমোজোমীয় মুভমেন্ট, যেটা ইচ্ছা বলতে পারো। আবার এখান থেকে তার প্রশ্ন আসে কি, অ্যানাফেজীয় মুভমেন্ট বা ক্রোমোজোমীয় মুভমেন্ট বা ক্রোমোজোমাল মুভমেন্ট কোন দশায় ঘটে? অ্যানাফেজ দশায় ঘটে। অ্যানাফেজ দশায় ক্ষেত্রে জিনিসটা ঘটছে। ভেরি গুড, সবাই ঠিক, একদমই ঠিক বলছো। তাহলে আমরা কিন্তু পড়তে পড়তে অনেকগুলো এমসিকিউ করে নিচ্ছি আমরা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পড়তে পড়তে কিন্তু অনেকগুলো এমসিকিউ কিন্তু আমি ডিসকাস করিনি, আমি কিন্তু এরকম ভাবেই পড়াই। যাই না করছি আমরা কিন্তু পড়তে পড়তে অনেক এমসিকিউ ডিসকাস করিনি। যাদের যাদের বোঝা তার ঠিক বুঝে নিচ্ছে, রাইট? তাহলে এই যে অ্যানাফেজের মুভমেন্টটা হচ্ছে, তাহলে এই যে তন্তুটা থাকছে, এই তন্তুটা যেটা আমি কানেক্ট করছে একটা সেন্ট্রোজোম থেকে একটা সেন্ট্রোজোমকে কানেক্ট করছে, এই যে কানেকশনটা, এই কানেকশনটাকে আমরা কি তন্তু বলি? বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার। কিন্তু ধরো যে তন্তুগুলোর মধ্যে, হ্যাঁ এবার এরকম ধরে নাও এখানে ধরে নাও সেন্ট্রোজোম আছে, এখানে সেন্ট্রোজোম আছে, অনেকগুলো বেমতন্তু এরকম ভাবে আছে, অনেকগুলো বেমতন্তু আছে। এবার এটাতে ধরো না ক্রোমোজোম আছে, পাশেটাতে ধরো নেই, তার পাশেটা আবার ক্রোমোজোম আছে। যে ক্রোমোজোম গুলো তোমার, যে বেমতন্তুগুলো ক্রোমোজোমকে কানেক্ট করেছে, ক্রোমোজোমে যে সেন্ট্রোমিয়ার কাইনেটোকোর, সেটাকে যেটা যে বেমতন্তুটা কানেক্ট করেছে, সেই বেমতন্তুটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু। ঠিক আছে? সব কোন ক্রোমোজোমাল তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার কাকে বলবো না? যে বেমতন্তুটা, এই যে বেমতন্তুটা, এই যে এই তন্তুটা দেখতে পাচ্ছ কি করছে, ও কানেক্ট করছে কিন্তু ক্রোমোজোমকে ক্যারি করছে, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকছে তার মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোমাল তন্তু বা মানে অন্য তন্তু। তাহলে যে তন্তুটা ক্রোমোজোমকে কানেক্ট করছে না সেটা কি হবে? এই নর্মাল বেমতন্তু, ওটা কোনো ডিফারেন্স নেই। এবং আরেকটা প্রশ্ন করে যে কোন দশায় এক্স্যাক্টলি যে বেমতন্তু ক্রোমোজোম থাকছে, যে ক্রোমোজোম গুলো দেখো ছবি দেখে, যদি ক্রোমোজোম গুলো যখন চলন ঘটছে তখন যদি এরকম ভাবে থাকে সেটা হচ্ছে ভি আকৃতির শেপ তৈরি হয়ে যাচ্ছে। যদি ক্রোমোজোমটা এরকম থাকে সেটা এল আকৃতির শেপ হয়ে যাচ্ছে। যদি ক্রোমোজোমের তন্তুগুলো এরকম থাকে সেটা আই আকৃতির শেপ হয়ে যাচ্ছে। তো এই যে বিভিন্ন আকৃতির ক্রোমোজোম গুলো যখন চলন ঘটছে তখন ওদের মানে ক্রোমাটিড গুলো বিভিন্ন ভাবে সজ্জিত থাকে। সেই অনুযায়ী এটাকে কখনো মেটাসেন্ট্রিক, কোনো সাবমেটাসেন্ট্রিক, কখনো অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আমরা পড়বো। যখন আমরা ক্রোমোজোম পড়বো, ক্রোমোজোমের আমি এটা পড়াই ডিএনএ অ্যান্ড ক্রোমোজোম করে, তখন এই ক্রোমোজোমের ব্যাপারটা বলবো। এবং টেলোফেজ বা অন্তঃপর্যায় যেটা শেষ, যেটা কি হয়ে যাচ্ছে, এবার কিন্তু জল যোজন হচ্ছে, মানে জল ঢুকতে শুরু করছে। কারণ এবার কিন্তু ও আবার ক্রোমোজোম থেকে ক্রোমাটিনে তৈরি হবে, পরিবর্তিত হবে, দিয়ে দুটো যেটা নিউক্লিয়াসটা আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই জিনিসটাই তুমি যদি একটা ভিডিওতে দেখো, প্রফেজ এটা কি হয়ে যাচ্ছে, দুটো ক্রোমোজোম। বা মেটাফেজে দেখো কি হবে, বেমতন্তু তৈরি, স্পিন্ডল দেখতে পাবে তৈরি হচ্ছে, সেন্ট্রোজোম তৈরি হলো। এবার দেখো বেমতন্তু গঠন করছে মেটাফেজে। দেখো এটা ক্রোমোজোমাল তন্তু, দেখতে পাচ্ছ কানেক্ট করছে। এই দেখো অ্যানাফেজীয় চলন হচ্ছে, দেখেছো সরে যাচ্ছে, চলে যাচ্ছে, দুজন দুদিকে চলে গেল, চলে গিয়ে টেলোফেজে কি হয়ে যাচ্ছে, এ তোমার সেন্ট্রোজোম চলে গেল, দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস ফর্ম করে গেল। আর একবার দেখবো আমরা এটাকে, এটা হলো এবার সাইটোকাইনেসিস হচ্ছে যখন সেল আমাদের সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে যাচ্ছে তখন সাইটোকাইনেসিস হবে। আরেকবার দেখি আমরা জিনিসটা, দেখো প্রফেজে কি হয়ে যাচ্ছে, প্রথমে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে, যেটা জল বিয়োজন। জল বিয়োজনে দুদিকে দুটো সেন্ট্রোজোম তৈরি হচ্ছে, সেন্ট্রোজোম গুলো কি চলে যাচ্ছে, পোলে চলে গেল, দুটো মেরুতে চলে গেল, চলে গিয়ে বেমতন্তু তৈরি হচ্ছে, বেমতন্তু গুলো ক্রোমোজোমকে কানেক্ট করছে, করে এবার দেখো অ্যানাফেজীয় চলন হচ্ছে, দেখেছো চলে যাচ্ছে, দুদিকে দু মেরুর দিকে চলে গেল, চলে গিয়ে এবার
এগুলো কিন্তু আবার এবার জল যোজন হচ্ছে, হয়ে গিয়ে কি হলো, আবার ক্রোমাটিন তৈরি করে ফেললো, দিয়ে দুটো নিউক্লিয়াস আলাদা হয়ে গেল। এবার এই যে সাইটোপ্লাজমটা, ওই সাইটোপ্লাজমটা বিভাজন হচ্ছে, দেখো ভেঙে যাচ্ছে, সাইটোপ্লাজমটা ভেঙে যাচ্ছে, খাঁজ বা ফাড়ো সৃষ্টি বলে, এটাকে বলে ফাড়ো। এরকম খাঁজ সৃষ্টি হচ্ছে, খাঁজ সৃষ্টি হয়, ফাড়ো তৈরি করে এটা আলাদা আলাদা দুটো কোষ, মানে তো কোষ তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ঘটনাটা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার কি একটু হলো? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আচ্ছা, এবার আমি তোমাকে কিছু এমসিকিউ বলছি, কিছু এমসিকিউ করা যাক একটুখানি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে অনেক সময় 1 নম্বর, নিউক্লিয়াস বিভাজনকে নিচে কোনটি কোনটি নিউক্লিয়াস বিভাজন, আচ্ছা এটা তোমরা জানো, আমি একটু একটু অন্যরকম কোয়েশ্চেন দিই, ঠিক আছে। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? অপশন এ হচ্ছে প্রোফেজ, অপশন বি হচ্ছে প্রোমেটাফেজ, অপশন সি হচ্ছে মেটাফেজ, অপশন ডি হচ্ছে অ্যানাফেজ। আমি কিন্তু বলেছি বিলুপ্ত হয়, বিলুপ্ত হয়। একদম ঠিক। প্রফেজে কি হচ্ছে, বিলুপ্ত হওয়াটা শুরু হয়, অ্যাকচুয়াল বিলুপ্তটা কিন্তু হয় হচ্ছে প্রোমেটাফেজ। যদি তোমার অপশনে এখানে, হ্যাঁ নিশ্চয়ই নোট করো, যদি তোমার এখানে আমি আমি একটু একটু অন্যরকম প্রশ্নই দেবো, যদি তোমার ওখানে অপশনে প্রোমেটাফেজ না থাকতো তাহলে তুমি অপশনে মেটাফেজ লিখতে, ঠিক আছে, কিন্তু এখানে প্রোমেটাফেজ আছে, এখানে কিন্তু তোমাকে এখানে এটা লিখতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন, তাহলে আনসার কি আমাদের প্রোমেটাফেজ। 2 নম্বর কোয়েশ্চেন, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলে? অপশন এ হচ্ছে অ্যাপপ্টোসিস, পুরোটা আগে পড়বে তারপর উত্তর দেবে। নেক্সট হচ্ছে টক্সিটোসিস, সি হচ্ছে নিউট্রোটপসিস, ডি হচ্ছে নেক্রোসিস। এবার বলো। নেক্রোসিস, অ্যাপপ্টোসিস, এর মধ্যে টক্সিটোসিস নিউট্রোটপসিস হচ্ছে না। যখন কোনো কারণে কোষ, অ্যাপপ্টোসিস কোনটা, যখন জেনেটিক্যালি নর্মাল ওয়েতে কোষ মারা যাচ্ছে, জেনেটিক্যালি যখন
ডেথ হচ্ছে সেলের, তখন সেটা হচ্ছে আমাদের অ্যাপপ্টোসিস, এটাকে বলছি। কিন্তু কোনো কারণে যখন কোষের নিউট্রিশনের অভাব হচ্ছে বা কোষের অক্সিজেনের কোনো একটা জায়গাতে, ধরে নাও হয় না যে বলে অক্সিজেন পৌঁছচ্ছে না বলে জায়গাটা কালো হয়ে গেছে, দেখবে নেক্রোসিস মানে কি জায়গাটা পচে যাওয়া। কখন পচছে কোনো অর্গান, কখন পচছে? যখন সেখানে অক্সিজেন যাচ্ছে না, কোষের জৈবনিক কার্যটা হচ্ছে না, রাইট? সেই জন্য জায়গাটা পচে যাচ্ছে। তো যদি ওখানে কোষে অক্সিজেন যেত, কোষের নর্মাল যে কাজকর্মগুলো হতো, তো সেটা কখনোই জায়গাটা পচতো না। নেক্রোসিস, অলওয়েজ নেক্রোসিস। তাহলে কোষের যখন পুষ্টির অভাবজনিত হচ্ছে বা কোনো টক্সিক মেটেরিয়াল সেই জায়গাটায় পড়ছে, তার জন্য যখন কোনো কারণে মারা যাচ্ছে, তখন তাকে আমরা বলছি নেক্রোসিস। জায়গাটাকে যখন কোনো কারণে জিনিসটাকে আমরা নেক্রোসিস বলি। ওকে, নেক্সট। কোষ বিভাজন কি আবিষ্কার করেন? এটা তো আনসারটা সোজা আছে। আচ্ছা, কোষের কোন ধাপটি শান্ত পর্যায়? অপশন এ এম, অপশন বি G0, অপশন সি G1, অপশন ডি এস। একদম G0, ঠিক। এটা তো কিছু ওই করা নেই। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন, যে ড্যাশ চেক পয়েন্ট, টি রেস্ট্রিকশন পয়েন্ট নামে পরিচিত। রেস্ট্রিকশন পয়েন্ট নামে পরিচিত। অপশন এ G1 চেক পয়েন্ট, অপশন বি G2 চেক পয়েন্ট। এটা আমি আজকে পড়াইনি, তবু আমি দিলাম কারণ আমি একটু বলে দেবো তাই জন্য। এম চেক পয়েন্ট, অপশন ডি কোনোটাই নয়। G1 চেক পয়েন্টটাকে বলে। চেক পয়েন্ট হচ্ছে যে যেখানে আমাদের একটা কোষ থেকে যখন একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে যাচ্ছি, তখন সেটাকে আমরা যখন G1 থেকে এম এ যায়, একটা তখন একটা চেক পয়েন্ট আছে, আবার এম থেকে G2 তে জায়গা যখন যায় তখন একটা চেক পয়েন্ট থাকে। অনেকগুলো চেক পয়েন্টের মধ্যে তিনটে চেক পয়েন্ট ইম্পর্টেন্ট আমাদের। তার মধ্যে যেটা সীমাবদ্ধতা চেক পয়েন্ট বা রেস্ট্রিকশন পয়েন্ট নামে পরিচিত, সেটা হচ্ছে আমাদের G1 চেক পয়েন্ট, ঠিক আছে? সেটাকে আমরা G1 চেক পয়েন্ট বলে থাকছি। ওকে, আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আচ্ছা, ফারো ফরমেশন কাদের ক্ষেত্রে হয়? চেক পয়েন্টের কাজ হচ্ছে যে যখন ধরুন আমরা একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাই, দেখে পুলিশ চৌকি থাকে, কি থাকে যে জিনিসগুলো চেক করে যে সমস্ত মাল ঠিক আছে কিনা, তারপর এন্ট্রি দেয় নেক্সট পয়েন্টে। তো যখন আমাদের ধরো G1 থেকে তারপরে আমরা S দশায় যাচ্ছি, সাপোজ আমি বলছি, তখন এখানে একটা চেক পয়েন্ট থাকে অনেক সময়। এবার কি হচ্ছে যে এখানে চেক পয়েন্টে চেক করে G1 দশায় যা যা হওয়ার কথা ছিল, সংশ্লেষ হওয়ার কথা ছিল, সেগুলো হয়েছে কিনা। যদি সেটা সাকসেসফুল হয় তখন ও এন্ট্রি দেয় নেক্সট দশাতে। আবার এস থেকে ধরো G2 তে যাচ্ছে যখন, সেম ভাবে চেক পয়েন্ট থাকে। অনেক চেক পয়েন্ট থাকে, তার মধ্যে তিনটে চেক পয়েন্ট ইম্পর্টেন্ট থাকে, G1 G2 আর এস। তিনটে, সরি, এম, G1 আর G2। তো এই চেক পয়েন্ট হচ্ছে যে দেখে যে আগের যে দশাটা ছিল সেখানে কাজকর্ম ঠিকঠাক হয়েছে কিনা, এটা হচ্ছে কাজ। এক নম্বর হচ্ছে প্রাণী এবার, 2 নম্বর হচ্ছে উদ্ভিদ, সি হচ্ছে তোমার অ্যামিবা, আর ডি হচ্ছে তোমার প্যারামিসিয়া। একদম প্রাণী।
এই যে এরকম খাঁজ কেটে যায়, লেখাটা বুঝতে পারছো না? আচ্ছা, ফারো, ফারো, FURRO, ফারো, এটা আর একটা হচ্ছে ক্লিভেজ ফরমেশনও বলা হয়। এই যে যে এরম 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 কেটে যায় না জিনিসটা, এটাকে ফারো বলে। এটা হচ্ছে সাইটোকাইনেসিসের একটা ভাগ। ফারো ফরমেশন হচ্ছে সাইটোকাইনেসিস, কোষ বিভাজনে যখন যখন সাইটোপ্লাজম বিভাজন ঘটে সেটাকে এটা বলি আমরা। প্রাণী কোষে যখন সাইটোকাইনেসিস হয়, প্রাণী কোষে যখন সাইটোপ্লাজম বিভক্ত হয়, তখন জিনিসটা এরকম ভাবে হয়। ঠিক আছে, আনসার হচ্ছে আমাদের অলওয়েজ অ্যানিমাল। প্রাণী কোষে কিন্তু ফারো ফরমেশনের মাধ্যমে তোমার সাইটোকাইনেসিস জিনিসটা ঘটে, মানে সাইটোপ্লাজম ডিভিশনটা ঘটে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এতটুকু থাকলো, 5টা MCQ আমি করালাম। তোমরা যদি জয়েন করো তাহলে আমার ক্লাস তোমরা আরো করতে পারবে। থ্যাংক ইউ অল। তোমাদেরকে আজকে একটা টপিক মাইটোসিসটা তোমাদের বোঝাবার চেষ্টা করেছি আমি। অনেকটাই বাকি রয়ে গেল কিছুটা, কারণ এত হয়তো হয় না, যতটা পেরেছি করেছি। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো আমার ক্লাস জানিও। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এত অবধি আমি রাখলাম। চলো, সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ম্যাম। আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দর এনজয় করেছো। আমি গ্রুপটা ওপেন করে দিয়েছি, তোমরা একটু প্লিজ তোমাদের ফিডব্যাক শেয়ার করো। যা বলার, আমি জাস্ট 9:26 বাজে 3 মিনিট খোলা রাখবো, 9:29, তারপর আমি গ্রুপটা বন্ধ করে দেবো এবং আজকে সিক্রেট কোডটা আমি শেয়ার করে দেবো। দেখো গ্রুপটা খোলা আছে, তোমরা একটু গ্রুপে তোমাদের ফিডব্যাকটা জানিয়ে তো, শুধু গ্রুপের মধ্যে জানাও যে কেমন লাগলো আজকের ক্লাসটা। যে 1.5 ঘন্টা ম্যাডাম ক্লাস নিলেন, তো সেই ম্যাডামের যে পরিশ্রম সেটা কতটা সার্থক হলো, একটু একটা দুটো লাইনে লিখে পাঠিও। মানে এরকম বলো না খুব ভালো লেগেছে, প্লিজ কেউ অন্যরকম কোনো কমেন্ট বা কোনো রকম লিঙ্ক বা আদার্স কোনো কিছু শেয়ার করো না, তাহলে তোমাকে সাথে সাথে আমি গ্রুপ থেকে বের করে দেবো, যেমন গতকাল হয়েছিল। এই চালাকিগুলো করতে যাও না, এটাকে খুব সস্তায় বলে, এটাকে করতে যাও না। অ্যাটলিস্ট আমরা সবাই তো মানুষ, এই মানুষের পরিচয়টা দিয়ে রেখো। তোমার এটা দরকার হলে আমাকে জানিও, পার্সোনালি আমাকে জানিও। আমি ঠিক 2 মিনিট খোলা থাকবে, 9:29 আমি এটাকে বন্ধ করে দেবো। তো একটু জানিও, মানে খুব সুন্দর, খুব ভালো, ভালো, দারুণ এরকম না, মানে একটা দুটো লাইন কি আশা করতে পারি না? ধরো 1.5 ঘন্টার পর ম্যাডামের কাছে, মানে ম্যাডামের এই পুরো পরিশ্রমের এগেনস্টে একটা দুটো লাইন কি আশা করতে পারি না? এটা জানতে চাইছি। একটা বা দুটো সেন্টেন্স, সেটুকু বলতে চাইছি, আর কিছু না। কারণ ভালো, খুব ভালো, দারুণ এটা দিয়ে খুব একটা ভালো বোঝা যায় না। যে মানে তোমার যে এক্সপ্রেশন 1.5 ঘন্টা ক্লাসে ছিল, তোমার যে এক্সপ্রেশন সেটা আর কি জানতে চাইছি, আর কিছু না। পিডিএফ আমি কাউকে বলার দরকার নেই, তোমার কাছে অটোমেটিক চলে যাবে। পিডিএফ রেকর্ডিং ভিডিও অটোমেটিক চলে যাবে, তো আজ রাত্রের মধ্যে, যেমন গতকাল চলে গেছিল, আজ রাত্রের মধ্যেও চলে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। 9:28 হয়ে গেছে, আর 1 মিনিট আমি খোলা রাখবো, তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো। একটু তোমাদের ফিডব্যাক জানিও প্লিজ, যে কার কেমন কি লাগলো। একটু জাস্ট একটা দুটো লাইনে বলো, কারণ আমাদেরও তো ইভ্যালুয়েশন দরকার হয়। তো এই তোমাদের এই জায়গাটা থেকে আমি সব থেকে, বা আমরা সব থেকে বেশি উৎসাহিত হই। তো একটু জানিও। আগামীকাল তোমার ইংলিশে ক্লাস রয়েছে, আগামীকাল রাত 8টা থেকে ইংলিশে ক্লাস রয়েছে। আমাদের সব থেকে ভয়ের জায়গা, মানে এমন কেউ নেই যে তার ভয় নেই। ইংলিশে অনার্স যারা করেছে তাদেরও কিছুটা ভয় রয়েছে, কারণ কম্পিটিটিভ ইংলিশ যেটা আমাদের কম্পিটিটিভ ফিল্ডে পড়তে হয়, সেখানে কিন্তু আমাদের ওই অনার্সের বা কাজ করে না। জানো, আমি যদি ইংলিশের নই, আমি ইংলিশ জানি না, তো সেই জায়গা থেকে বলছি, বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ইংলিশ জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ইংলিশের অন্যরকম গুরুত্ব রয়েছে এই টাইপের, মানে ক্লার্কশিপ বলো বা মিসলেনিয়াসে বলো, কারণ এখানে কিন্তু ইংলিশের ডেসক্রিপটিভ রয়েছে। ঠিক আছে, আমরা 5 দিনে 5টা সাবজেক্টই পেরেছি, তার বেশি সম্ভব হয়নি। তা নাহলে আমরা বাংলা ডেসক্রিপটিভ বা অন্য কিছু দেখতাম,
কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো একটু প্লিজ তোমরা জানিও তোমাদের ফিডব্যাক হয়ে গেলে আমি শেয়ার বন্ধ করে দেবো, ঠিক 15 সেকেন্ডের মধ্যে আমি বন্ধ করে দেবো। কেউ চাইলেও জয়েন করতে পারবে না। দেখো আমি চাই যে শুধুমাত্র তাদের কাছেই রেকর্ডিং ভিডিও বা পিডিএফ নোটস পৌঁছাক যারা এটা গুরুত্ব দিতে পারবে। যারা গুরুত্ব দিতে পারবে না তাদের কাছে না পৌঁছানোই ভালো, দরকার নেই আমাদের সবার। বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ চলো 9:29 হয়ে গেছে। আমি তোমাদেরকে কোডটা শেয়ার করে দিচ্ছি, এই কোডটা আমাকে পাঠাবে। যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো। আমি জাস্ট তোমাদের এটা খুলে দিলাম, চাইলেও কেউ জয়েন করতে পারবে না। তোমাদের যদি কারো কিছু বলার থাকে বা জানার থাকে বলতে পারো। জাস্ট 1 মিনিট 1.5 মিনিট সময় নেব। স্যার হ্যাঁ বলো। আমি বাপি বলছি। বলছিলাম স্যার, আমি তো এই যে লাস্টে বললে যেটা শেয়ার করার জন্য যে কেমন লাগছে, আমি তো এখান থেকে মেসেজ রিপ্লাই দিতে পারছি না। ঠিক আছে, ওটা তো আজ আর দরকার নেই, কালকে আবার খোলা থাকবে, কালকে আবার বলবো। আর যদি অন্য কারো কোনো কিছু বলার থাকে। এমনি ভালো লাগছে বলছিলাম স্যার। স্যার ওই সিক্রেট কোডটা আপনি কোথায় পাঠাবেন? এখনই স্যার, তোমাদের কাছে শেয়ার করে দেবো, স্ক্রিনে শেয়ার করে দেবো, আচ্ছা দেখতে ঠিক পাবে। আছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, দেখো দেখো দেখতে পাবে। স্যার বলছি 5 দিন পর যে কন্টিনিউয়াস ক্লাসগুলো হবে সেখানে আপনাদের ডেট কত? আমি আসবো তো, আমি মঙ্গলবার তো পড়ছে, হ্যাঁ মঙ্গলবার পড়ছে 22 তারিখ। 22 তারিখে আমি আসবো, ওই দিন এই নিয়ে ডিটেলসে কথা হবে। ওই দিন এই নিয়ে স্যার আমাদের এই গ্রুপে ম্যাথ বা ইংলিশের ক্লাসটা কবে হবে ঠিক নির্দিষ্ট রুটিন? আগামীকাল ইংলিশের ক্লাস রয়েছে, আর মঙ্গলবার দিন ম্যাথের ক্লাস রয়েছে। ভুল বললাম, শুক্রবার। আগামীকাল তো বুধবার, ম্যাথের ক্লাস, বৃহস্পতিবার হিস্ট্রি ক্লাস, শুক্রবার ম্যাথের ক্লাস। শুক্রবার আমাদের লাস্ট ক্লাস বা লাস্ট সেশনের লাস্ট ক্লাস। স্যার এই সমস্ত পিডিএফ এগুলো কোথায় পাবো ঠিক? এই যে কোডটা শেয়ার করলাম, দেখো কোডটা হচ্ছে কি টুডে ইজ মাই ডে, দেখতে পাচ্ছ সবাই? টুডে ইজ মাই ডে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? আর এই নাম্বার, এই নাম্বার থেকে আমি তোমাদেরকে মেসেজ করি, এই নাম্বার থেকে আমি তোমাদেরকে রেগুলার মেসেজ করি। এইটা আমার একটাই নাম্বার, কোনো নাম্বার নেই। এই নাম্বারে আমাকে অনলি হোয়াটসঅ্যাপ করো, অন্য কোনো কোডটা তো দেখতে পাচ্ছি না স্যার, কোডটা কোথায় আছে? গ্রুপে দিয়েছেন কি? না, কোডটা দেখতে পাচ্ছ না? না স্যার। আপনার মোবাইল নাম্বারটা স্যার, আপনার মোবাইল নাম্বার। টুডে ইজ মাই ডে, এটাই সিক্রেট কোড। এটাকে তুমি লিখে অথবা স্ক্রিনশট করে পাঠাবে, লিখে অথবা স্ক্রিনশট করে পাঠাবে, ঠিক আছে? লিখে অথবা স্ক্রিনশট করে পাঠাবে, লিখে অথবা স্ক্রিনশট করে পাঠাবে। বলছিলাম যে স্যার, বলো। বলছিলাম যে ডেমো ক্লাসগুলো তো এখন 8টা থেকেই হচ্ছে, এরপরে যখন ডেমো ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর যখন ক্লাসগুলো পুনরায় মানে রেগুলার ক্লাসগুলো হবে তখন বলছি টাইমটা কি, না বলছি টাইমটা কি সন্ধ্যে 7টা অথবা রাত 9টায় ক্লাস হবে। সব ক্লাস 1.5 ঘন্টা করে থাকবে। স্যার 9টা থেকে হলে খুব ভালো হতো আর কি, ওই জন্য বললাম যে 8টা থেকে মানে কি প্রবলেম। আমি এই কথা দিতে পারবো না যে সব ক্লাস রাত 9টায় হবে, কিছু ক্লাস সন্ধ্যে 7টা হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্লাস রাত 9টায় হবে। আমি এটা বলতে পারি, কিন্তু আমি এই কথা দিতে পারবো না। যেমন আমি বলে দিচ্ছি, ইংলিশের ক্লাস সন্ধ্যে 7টাতেই হবে, আবার অঙ্কের ক্লাস রাত 9টায় হবে, এই সায়েন্সের ক্লাস যেটা আজ করলে রাত 9টায় হবে, এই ম্যাডামের ক্লাস রাত 9টায় হবে, হিস্ট্রি ক্লাস রাত 9টায়, স্ট্র্যাটেজিক কারেন্ট অ্যাফেয়ার্স গতকাল স্ট্র্যাটেজিক কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও রাত 9টায় হবে। মিলিয়ে নাও আমি যা যা বলছি ঠিক সেটা হয় কিনা। কিন্তু আমি বলে দিচ্ছি সব ক্লাস কিন্তু সন্ধ্যে 7টায় হবে না, বা সব ক্লাস রাত 9টায় হবে না, কিছু ক্লাস। বলছিলাম স্যার এই রুটিনটা কি দেওয়া হবে যেগুলো মানে 7টা বা 9টার দিক করে হবে? আমি শুক্রবার দিন এই নিয়ে ডিটেলসে কথা বলবো, শুক্রবার এই নিয়ে বিস্তারিত কথা বলবো। স্যার এই কোডটা কখন পাঠাবো আপনাকে? এটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দেবে।